সংসার জীবন অনেকটা একটা যুদ্ধের ময়দান। প্রথম যখনই যুদ্ধের ময়দানে পা রাখেন তখন শুধু যুদ্ধ করে যান একজনের জন্য, আপনার স্বামী। তারপর নিজের সন্তান। এখানে যুদ্ধের নামে চলে মায়ার খেলা। কষ্ট, দুঃখ, যন্ত্রণা উপলব্ধি করেও এই ময়দান ত্যাগ করতে পারবেন না। মায়ার জালে আটকানোই মন আপনাকে ত্যাগ করতে দেবে না, কারণ শত সহস্র যন্ত্রণা লাঘব হয়ে যাবে এক টুকরো সুখ উপলব্ধি করে। এই যে বছরের পর বছর যত্ন নিয়ে গড়া সংসার যখন ছেড়ে চলে এসেছেন, মনে হয়েছিল তিনি এক টুকরো জীবন ফেলে এসেছেন। জীবনটুকু ফিরিয়ে পাওয়ার স্বপ্ন একটা দুঃস্বপ্নের বাস্তবতা নেহাতি। আজ তার সেই স্বপ্ন মুহূর্তেই কেমন বাস্তব রূপ ধারণ করতে বসেছে। চায়ের কাপ নিয়ে রুমের সামনে দাঁড়িয়ে আছেন। দরজাটা খুলে ঢুকবেন শুধু, কিন্তু অদৃশ্য এক দ্বিধা নামের লজ্জা তাকে জেঁকে ধরেছে। স্বামীর সঙ্গে বছর ধরে কথা হয়নি দেখা সাক্ষাৎ। পাশে বসে দীর্ঘ আলাপ আলোচনা থেকেও বহু দূরে রয়েছেন। পাশাপাশি বসে চায়ের কাপে ঠোঁট বুলিয়ে হাসিতে মাতোয়ারা হবার দিনগুলো মনে করতেই চোখের কোণ ভিজে ওঠে। তাই হয়তো সেই যুবতী মনের অনুভূতি উকিঝুঁকি দিচ্ছে। দ্বিধাবোধ করতে থাকা তাকে অবাক করে দিয়ে ভেতর থেকে মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, এসেছো? চিরচেনা সেই ডাক। দ্বিধাবোধ ফেলে জবেদা বেগম রুমে ঢুকলেন। মোস্তফা সাহেব বইপত্র হাতাচ্ছিলেন। জবেদা বেগমকে দেখে এগিয়ে এলেন। হাত থেকে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসলেন। বসো। জবেদা বেগম জড়সড় হয়ে বসেছেন। বুড়ো বয়সী মোনাজ যুবতীর খাতায় নাম লিখিয়েছে। আর চোখে স্বামীর পানে তাকালেন। চায়ে চুমুক বসিয়ে দীর্ঘশ্বাস নিলেন মোস্তফা সাহেব। নরম সুরে শুধালেন, রাগ কমেছে? জবেদা বেগমের মুখশ্রী মুহূর্তেই অন্ধকারে পরিণত হয়েছে। বিষণ্ণতা, কষ্ট, দুঃখ সব কিছু একত্রে ফুটে উঠেছে মুখমণ্ডলে। চোখজোড়া জ্বালা করছে তার। মাথা নিচু করে সর্বোচ্চ চেষ্টা করলেন নিজেকে সামলাতে, কিন্তু ব্যর্থ হচ্ছেন। এই মুহূর্তের জন্য তিনি 2 বছর ধরে অপেক্ষা করেছেন। এই ভেবেছেন স্বামী দ্বিধার দেয়াল টপকে চলে আসবেন তার মান ভাঙাতে, ঠিক যেমনটা করে এসেছেন দীর্ঘকাল ধরে। দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু জবেদা বেগমের দীর্ঘ অপেক্ষার প্রহরের সীমান্ত দেখাই দিচ্ছিল না। নিজের গোছানো সংসার, ভালোবাসার স্বামী ফেলে আলাদাভাবে থাকার মতো কষ্ট পৃথিবীতে হয়তো দ্বিতীয়টি ছিল না। রাগ তো তার কবেই ধুয়ে মুছে চলে গিয়েছে। বুকে শুধু একরাশ অভিমান ছিল। আজ সে অভিমান স্বামীর একটি কথায় চলে গেল মুহূর্তেই। জবেদা বেগমের গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে নিচ্ছিল। তিনি মাথাটা ঘুরিয়ে মুছে নিলেন। মোস্তফা সাহেব হাতের চায়ের কাপটি টেবিলে রেখে জবেদা বেগমের পাশে চেয়ার টেনে বসে শুধালেন, কাঁদছো? না তো, কাঁদবো কেন? আমি এই যে দেখছি, চোখের পানি নাকের পানি এক করে ফেলেছ। মোটেও না, শুধু চোখে পানি। এই যে, কই, নাকে তো নেই। কাঁদলে আমার নাকের পানি বেরোয় না। মিথ্যে বলবেন না। তার মানে স্বীকার করছো যে তুমি কাঁদছো? জবেদা বেগম চুপ করে রইলেন। সেই ঘুরিয়ে ফিরিয়ে তাকে নিজের মুখে স্বীকার করিয়ে ফেলল। দেখেছে যেহেতু কাঁদছে, তাহলে দেখতেই থাকুক, কেন প্রশ্ন করে বাচ্চাদের মতো? মোস্তফা সাহেব গম্ভীর স্বরে হাসলেন। হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিতে নিয়ে বললেন, আমি তো তোমাকে হাজার রকমভাবে কাঁদতে দেখেছি। আমি আপনাকে হাজার রকমভাবে রাগতে দেখেছি। তাই বুঝি? আমি তো রাগি না, শান্ত মানুষ, পানির মতো শান্ত। এভাবে আপনি মিথ্যে বলতে পারছেন? সেইবার সামান্য একটু ব্যাপার নিয়ে আপনি রেগে রুমের ড্রেসিং টেবিল ভেঙে ফেলেছিলেন। মনে নেই আপনার? ভুলবশত হয়েছিল। আপনি এখন সম্পূর্ণ মিথ্যে বলছেন। তাহলে সত্যি কিছু বলি। মোস্তফা সাহেবের ঠোঁটে ফাজলামোর হাসিটুকু গায়েব হয়ে গিয়েছে। খুব নরম সুরে বললেন, তোমাকে ছাড়া আমি ভালো নেই, ভালো থাকতে পারবো না। এই 3টা বছর আমার জন্য 1000 বছরের সমান। আমি খুব লজ্জিত সেদিনের জন্য। আর কখনোই এমন ভুল হবে না। মাফ করে দেবে আমায়?
জবেদা বেগম ডুকরে কেঁদে উঠলেন। স্বামীর বুকে আলগোছে মাথা রেখে কাঁদতে লাগলেন। তার অপেক্ষার অবসান ঘটেছে তাহলে। অপেক্ষাকৃত সেই মুহূর্ত আঁচলে ধরা দিয়েছে। মোস্তফা সাহেব আদুরেভাবে জড়িয়ে রেখেছেন। মাথায় হাত বুলিয়ে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছেন। তার নিজের চোখ জোড়াও যে জ্বলছে। বুকের যন্ত্রণা লাঘব পেয়ে বসেছে তাকে। জবেদা বেগম ফুপিয়ে বললেন, না। মাফ করবে না বলছো? কি করলে মাফ করবে? কান ধরব? আচ্ছা, ধরি তাহলে। মোস্তফা সাহেব সত্যি সত্যি হাত উঠিয়েছেন কান ধরতে। জবেদা বেগম দ্রুত তাকে আটকালেন। কি করছেন? মোস্তফা সাহেব হাসলেন। জবেদা বেগম চিন্তিত সুরে প্রশ্ন করলেন, বাবা কি বলল? সব কিছু বুঝিয়ে বলতে পেরেছেন? বাবা কি মেনেছে? মেনেছেন। তিনি বুঝেছেন আমাদের সিচুয়েশন। তবে তোমার ভাই বড় একটা গণ্ডগোল পাকাবে মনে হচ্ছে। ভাইয়াকে বুঝালে সে নিশ্চয়ই বুঝবে। তুমি কি চাও? তন্ময়ের জন্য কলি? আমার ছেলে যাকে চায় আমি তাকেই চাই। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা শেষ হতেই জবেদা বেগম মনের সব অভিমান মোস্তফা সাহেবের সামনে তুলে ধরছেন। মোস্তফা সাহেব মুচকি হেসে স্ত্রীর সকল অভিযোগ মাথা পেতে নিচ্ছেন। কয়েকবার বলেছেন, এমনটা আর কখনো হবে না। ওরও ভাঙা পা নিয়ে আবারও পাথরের চূড়ায় পড়েছে। এবার 2 পা অবশ প্রায়। রাগের চূড়ান্তে পৌঁছে তন্ময় আকাশ ফাটিয়ে অরুকে ধমকিয়েছে। তার রাগী উচ্চস্বরের কণ্ঠ শুনে কেঁপে উঠেছে আশেপাশের অপরিচিত মানুষজন অবধি। ব্যথা এবং ধমক খেয়ে অরুর চোখের পাতায় অশ্রু। অশ্রুসিক্ত তাকে এবার সাবিহা নিজের সাথে নিয়ে হাঁটছে। ব্যথায় গুঙিয়ে এসে সাবিহার সাথে ধীরে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মেঘাচ্ছন্ন আকাশ হতে বজ্রপাতের শব্দ শোনা গেল। বৃষ্টির 2-1 ফোঁটা পানি শরীর ছুঁয়ে দিয়ে গিয়েছে। আকাশ দীপ্তকে নিয়ে এসেছে মাত্রই। চল বেরিয়ে পড়ি। সন্ধ্যা হয়ে গিয়েছে, বৃষ্টিও নামবে মনে হয়। তন্ময় মাথা দোলালো। নিজেদের ব্যাগগুলো কাঁধে নিয়ে সকলেই রওনা হয়েছে। ইকো পার্কের গেটের সামনে আসতে না আসতেই তুমুল বৃষ্টি নেমেছে। আচমকা বৃষ্টিতে উপস্থিত সকলেই খানিকটা ভিজে গেল। দ্রুত গাড়ির দিকে ছুটেছে প্রত্যেকে। ওরও ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে পড়ল। দুঃখে কষ্টে তার কান্না পাচ্ছে। অবশ্য ভুল তার নিজেরই, কিন্তু তারপরও তন্ময়ের উপরে করা অভিমান যেমন ফ্রি। একটু কিছুতেই অভিমান করে বসে এই মন। এই যে সাবিহা তাকে ফেলে দৌড়ে গাড়িতে উঠে বসেছে। কই, সাবিহার উপর তো অভিমান হলো না। ওই তো আকাশ, দীপ্ত, রুবি এবং অয়নও চলে গিয়েছে তাকে ফেলে। তাদের উপর তো অভিমান হচ্ছে না। তাহলে কেন শুধু তন্ময়ের উপর তার সকল অভিমান? ভেজা নয়নে বৃষ্টির মধ্যে তাকালো সামনে দাঁড়ানো তন্ময়ের পানে। নিজে দাঁড়িয়ে ভিজছে, তাকেও ভেজাচ্ছে। ধরে নিয়ে গেলে কি এমন হবে? এত রাগ? ওরও কি ইচ্ছে করে পড়েছিল? আচমকা ধাক্কায় পড়েছে। এদিকে গাড়িতে বসা কলিকে বেশ চিন্তিত লাগছে। তাকে এক প্রকার টেনে গাড়িতে তুলেছে সাবিহা। কলি উঠতে চাচ্ছিল না। বারংবার প্রশ্ন করছিল, তন্ময় ভাইয়া তো ওঠেনি এখনও, পরে উঠবে। কথাটা বলেই আগ্রহী চোখে সামনে তাকিয়ে রইল সাবিহা। একই অবস্থা গাড়িতে বসা প্রত্যেক সদস্যের। যেন সামনে খুব আকর্ষণীয় ফিল্ম চলছে। আকর্ষণীয় তো বটেই। এই যে তন্ময় বৃষ্টির মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে, তার পেছনে অরু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দুজন ভিজে চুপচুপে ইতিমধ্যে। কেউ কোনো কথা বলছে না। তাদের দেখে মনে হচ্ছে ফিল্মের নায়ক নায়িকা। নায়ক নায়িকার উপর চরম বিরক্ত হয়েই মূলত দাঁড়িয়ে আছে। না এগিয়ে যাবে নায়িকাকে বাঁচাতে, আর না সে যাবে না বাঁচিয়ে। এক পর্যায়ে অরু খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজেই হাঁটা ধরেছে গাড়ির দিকে। লাগবে না তার সাহায্য, একাই যেতে পারবে। এই অরু ভাঙা পা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 101 ডিগ্রি জ্বর নিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষা। এখান থেকে এখানে যেতে তার বাঁ হাতের ব্যাপার। হুট করেই নিজেকে হাওয়ায় ভাসতে অনুভব করল।
চিৎকার করে চেপে ধরল তন্ময়ের শার্ট। তন্ময় রাগে কাঁপছে। আর চোখে অরুকে চোখ রাঙালো। মনে হলো অরুকে চিবিয়ে চিবিয়ে খাবে, এক টুকরো গোস্তও ফেলবে না। হনহনিয়ে হাঁটা ধরেছে গাড়ির দিকে। অরুকে বেশ নাজুক লাগছে। তন্ময়ের কোলে শুয়ে থাকা সে আশ্চর্যের শেষ সীমানায়। ভ্যাবলার মতো তাকিয়ে থাকা ছাড়া আর কোনো গতিই নেই যেন। গাড়ির সামনে এসে থেমেছে তন্ময়। ভেতরে অরুকে এক প্রকার ছুঁড়ে ফেলেছে। তারপর পাশে নিজেও উঠে বসল। নিস্তব্ধতা চারপাশ জুড়ে, কারো কোনো কথা নেই। নিস্তব্ধতার মাঝে আকাশের হাসির শব্দ শোনা গেল, পরপর দীপ্তর এবং সাবিহার। তাদের হাসির কারণ বুঝল না কলি। সে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে অরুর দিকে, যে আপাতত কাটকাট হয়ে বসা। এত সব মানুষ এখানে, কেউ অরুকে সাহায্য না করে চলে এলো কেন? তন্ময় বা সেভাবেই দাঁড়িয়ে রইল কেন? কলি কিছুই বুঝতে পারল না। তবে মনের কোণায় একটা অদ্ভুত যন্ত্রণা উপলব্ধি করল। অরুর ডান পাশে তন্ময়, বাম পাশে রুবি এবং দীপ্ত, পেছনে অয়ন, সাবিহা এবং কলি, সামনে ড্রাইভার এবং আকাশ। বৃষ্টির মধ্যে গাড়ি চলতে শুরু করেছে। অরুর ঘোর কেটেছে বেশ সময় নিয়ে। সে আসলেই কল্পনা করেনি তন্ময় তাকে এভাবে সকলের সামনে কোলে তুলে নেবে। এর জন্য এতটাই চমকে গেছে যে বোধগম্য হারিয়ে বসেছিল। সাবিহা ব্যাগ থেকে তাওয়াল বের করে দিল তন্ময়ের দিকে। ভেজা কাপড় চোপড় পরেই বাকিটা রাস্তা যেতে হবে। তারা যে হোটেল নেবে এক রাত্রের জন্য তাও সম্ভব নয়। আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়। কে জানতো এভাবে হুট করে ওয়েদার খারাপ হয়ে যাবে। বাজারের সামনে গাড়ি থামানো হয়েছে। এখানে একটা পপুলার হোটেল আছে। এখানে চাইনিজ এবং ইটালিয়ানো ডিশেস ছাড়াও নামি দামি অনেক খাবারই পাওয়া যায়। আকাশের বেশ চেনা জানা হোটেল। 3 জন পুরুষ মিলে বেরিয়েছে গাড়ি থেকে। উদ্দেশ্য কিছু ভালো খাবার প্যাক করা সকলের জন্য। ঘণ্টাখানেক সময় অপেক্ষা করে খাবার নিয়ে বেরিয়ে এসেছে হোটেল থেকে। গাড়িতে উঠতেই আবারও চলছে গাড়ি। খিদে পেটে নিয়ে সকলে হামলে পড়েছে খেতে। যে যার মতো নিয়ে নিয়েছে নিজেদের পছন্দের ডিশ। সবাই খেতে ব্যস্ত, শুধু কলি বাদে। সে খাবে না জানাচ্ছে বারবার। তন্ময়কে বিরক্ত লাগলো বটে। কোনো সমস্যা? আমি তো তোমাকে হোটেলে যাবার আগেই প্রশ্ন করে গেলাম কি খেতে চাও। বললে যে কোনো কিছু হলেই হবে। তাহলে এখন কি হয়েছে? খারাপ লাগছে আমার। বেশি খারাপ লাগছে? না, এই একটু আর কি। সাবিহা বলল, শুয়ে থাকো, ভালো লাগবে। ওরও আর চোখে খাবারের দিকে তাকালো। জিভ ভিজে উঠছে তার। আপু, আপনি সত্যিই কি খাবেন না? খাবো না। তাহলে আমি খাই। বলেই ওরও নিজের খাবার শেষ করে কলির খাবার খেতে লাগলো। খাওয়ার পর্ব চুকাতেই মন মেজাজ তরতাজা হয়ে গেল সকলের। পেছনে বসা অয়নের ঠোঁট থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। অরু ঘুরে বসল। অয়নের দিকে জলজল চোখে তাকিয়ে আবদার করল, অয়ন ভাইয়া, গান শোনাবে? তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। কে বলল? সাবিহা আপু। সাবিহা আকাশ থেকে পড়ল যেন। ধমকে উঠল অরুকে। কখন বলেছি তোকে? দীপ্ত গান শোনার লোভে অরুর সঙ্গ দিল। হ্যাঁ সাবিহা আপু, বলেছ তো, আমিও শুনেছি। নির্বাক সাবিহার পানে হেসে তাকালো অয়ন। নিজেকে বেশ সামলে রেখেছে সে। সাবিহা নিজের পরিবারের সঙ্গে এসেছে। এখানে তার অসভ্যতা বা প্রেমিকগিরি সাজে না। তাই অতটা কাছে যাচ্ছে না বা অযথা কথাও বলছে না। সাবিহা এখনও পুরোপুরি মানতে পারেনি তাদের সম্পর্ক। অয়ন বুঝতে পারছে, তাই হয়তো একটু দূরত্ব রেখেছে পরিবারের অজুহাত ধরে। আকাশ হুট করেই ঘুরে বলল, জানো অয়ন, তন্ময় খুব ভালো গিটার বাজাতে পারে, সাথে গানও গাইতে পারে। তবে শয়তানটা কখনোই গায় না। ভার্সিটির 4th ইয়ারে আমাদের গ্যাং পার্টি হয়, ফ্রেন্ড সার্কেল। তো সেখানে যার গান গাওয়ার ছিল সে আসেনি। তখন উপায় না পেয়ে তন্ময় গিটার বাজিয়ে গান গায়। সে কি মারাত্মক দৃশ্য!
আমার ল্যাপটপে এখনও আছে। অয়নের কণ্ঠে বিস্ময়। তাই বুঝি? আমাকে মেল করো তো। তন্ময় বিরক্ত হলো। উফ, রাগ এগুলো। আকাশ চুপ মেরে গেল। কথা আবারও ঘুরে অয়নের দিকে ছুটল। অয়নকে একটা গান গাইতেই হবে। সকলের জোড়াজুড়িতে অয়ন পরিশেষে রাজি হয়। সাবিহা উপরে উপরে পরোয়া না করার ভান ধরলেও মনে মনে সে ব্যাকুল ব্যাকুল অয়নের গলায় গান শোনার জন্য। কী গান গাইবে অয়ন? অয়ন সময় নিয়ে সুর তুলেছে। হতে পারে পথের শুরু নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নেব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টি এই ভুল। হাতে হাত রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল। ভালোবাসা বাড়াতে আরও হৃদয় ভীষণ ব্যাকুল। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু অয়নের পুরুষালী কণ্ঠ, এবং খুব কাছ থেকে সেই কণ্ঠে গান শুনছে সাবিহা। বুকের এই উথাল পাথালের কোনো নাম আছে? বাড়ির এক একজন সদস্য বেশ দুশ্চিন্তায়। বাইরে তুমুল বৃষ্টি, বাতাস ছেড়েছে প্রবল বেগে। আবহাওয়া ভালো না। তার উপর রাতের আধার। দুশ্চিন্তায় রয়েছেন দায়িত্বশীল হুঁশিয়ার সাহেব। বাচ্চাদের চিন্তায় কেউই ঘুমাতে যাননি। ঘড়ির কাঁটা 2:45 ছুঁই ছুঁই প্রায়। হুঁশিয়ার সাহেব তাড়া লাগান মোস্তফা সাহেবকে। আবার কল দাও তো, দেখো তো কোথায় আছে। মুহূর্তেই গাড়ির শব্দ শোনা গেল। পৌঁছেছে তন্ময়দের গাড়ি। বাড়ির বাচ্চারা সহি সালামত পৌঁছেছে দেখে সকলেই দীর্ঘশ্বাস ফেললেন। আনোয়ার সাহেব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছেন। চিন্তিত চোখে মুখে পা দেখতে বসেছেন মেয়ের। ওর 2 পা ফুলে উঠেছে। বৃষ্টিতে ভিজে আরও দুর্গম অবস্থা। লালচে হয়ে গিয়েছে পায়ের গোড়ালির চারপাশ। আনোয়ার সাহেব কাউকে কোনো প্রশ্ন করেননি কী হয়েছে বা কিভাবে তার মেয়ে পড়ে গিয়েছে। নিজের মেয়েকে তিনি ভালোভাবেই চেনেন। বরং এই মেয়েটা সহি সালামত বাসায় পৌঁছালে তিনি দুশ্চিন্তায় পড়তেন বরং। মোস্তফা সাহেব বললেন, খুব রাত হয়েছে, এখন ডাক্তার পাওয়া মুশকিল। কাল সকালেই আসতে বলবো। তুই ওকে উপরে নিয়ে যা। আর সুমিতা, গরম পানি বসাও। আনোয়ার সাহেব মেয়েকে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিয়েছেন। সুমিতা বেগম রান্নাঘরে ছুটেছেন পানি গরম করতে। একটু গরম ছ্যাঁকা দিলে ফুলাভাবটা কমতে পারে। মোস্তফা সাহেব বিরক্ত চোখে তাকালেন ছেলের দিকে। মেয়েটা এভাবে 2 পা ভেঙে এসেছে, তুমি করছিলে কি? তন্ময়ের পূর্বে কলি জবাব দিল, ভাইয়া তো সর্বক্ষণ দেখে দেখে রেখেছে। ওরও নিজে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল। এত বড় মেয়েটা। হুঁশিয়ার সাহেব বললেন, তোমাকে পাকনামি করতে হবে না, নিজের রুমে যাও। কলি বিষণ্ণ অনুভব করছে। মেজাজ এমনিতেই ভীষণ খারাপ তার। তন্ময় সর্বক্ষণ শুধু অরুর পাশে ছিল। একটুখানি ছাড় পায়নি লোকটা। বাসায় এসে আবার কথা শুনছে ওই মেয়েটার জন্য। কলি চোখ মুখ কালো করে চলে গেল। মোস্তফা সাহেব আনোয়ার সাহেবের রুমের দিকে হাঁটা দিয়েছেন। জয়া বেগমও সাথে গেলেন চিন্তিত চেহারায়। মেয়েটার পায়ের কোনো খারাপ অবস্থা না হয়ে যায়। তন্ময় তার বাবা মায়ের পেছন পেছন এসেছে। দরজার সামনেই দাঁড়িয়ে পড়ল, ভেতরে গেল না। এখন উজ্জ্বল রুমে অরুর পায়ের দিকে তাকানো বেশ দুষ্কর। ডাক্তার জুবায়ের এসেছেন। অরুর পায়ের চেক আপ করে গিয়েছেন। সিরিয়াস ইনজুরি নয়, রেস্ট নিলে সেরে যাবে। ডাক্তার যেতে না যেতেই অরু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এসেছে রুম থেকে। ড্রয়িং রুমে কেউ নেই। বাড়ির বাইরে থেকে আওয়াজ আসছে। সকলেই নিশ্চয়ই সেখানে। ভালোই হয়েছে। অরুকে ধমকানোর মতো কেউই নেই। সে রান্নাঘরের দিকে এগোলো। ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে। গলাটা শুকিয়ে কাটকাট। রান্নাঘরে শুধু শাপলা বেগম। বেশ খুশি দেখাচ্ছে তাকে। মুখমণ্ডল জুড়ে এক অসাধারণ গ্লো ফুটে উঠেছে। অরুর হাসি খুশি মানুষের মনের অবস্থা শুনতে বেশ ভালো লাগে। সে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে বলল, কি হয়েছে মামি? আপনাকে এত খুশি দেখাচ্ছে যে?
শাপলা বেগম রুটি ভাজতে ব্যস্ত ছিলেন। অরুর প্রশ্নে মুচকি হাসলেন, তারপর শব্দ করে হাসলেন। অরু আরও উদ্বিগ্ন হলো জানার জন্য কি এমন সুসংবাদ যে শাপলা বেগম এতটা খুশি। অরু বোতল হাতে এগিয়ে গেল, আগ্রহী কণ্ঠে শুধালো, বলো না মামি। বলছি দাঁড়া, রুটি উল্টে নেই। অরু অধৈর্য ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কৌতূহল সে নিতেই পারে না, এর জন্য পানিটুকু এখনও গিলতে পারছে না। শুনেই খাবে পানি। শাপলা বেগম ঘুরে দাঁড়ালেন, চারপাশে চোখ বুলিয়ে নিলেন। কেউ নেই। তিনি ধীরে বললেন, খুব শীঘ্রই বিয়ে খেতে চলেছিস। অরু খুশিতে লাফিয়ে উঠল, চোখজোড়া জ্বলজ্বল করছে তার। সত্যি? কার? হলেই জানবি। এই না না, প্লিজ বলো। আমি উদ্বিগ্ন মানুষ, না শুনলে ঘুমাতেই পারবো না। শাপলা বেগম ধীরে বললেন, কথা হচ্ছে বড়দের মাঝে কলি আর তন্ময়ের বিয়ের তারিখ ঠিক হবে বলে। কথাটুকু বলেই তিনি নিজ মনে হাসলেন। মেয়ের জন্য এমন ভালো এবং আপন ছেলে পাবেন ভাবতেই পারেনি। তাদের তন্ময় তো চাঁদের টুকরো, এই ছেলেকে মেয়ে জামাই হিসেবে পাবেন ভেবেই তিনি উদ্বিগ্ন প্রায়। রান্নাঘরে সেই মুহূর্তে প্রিজ হাতে কলি ঢোকে। মায়ের কথা শুনে সে লুকিয়ে পড়ে। লজ্জায় তার শ্বাসরুদ্ধকর অবস্থা। বুকে হাত চেপে অন্যায় মুখ লুকালো, যেতে নিয়েও গেল না। দাঁড়িয়ে রইল আরও কিছু শোনার জন্য। অরু নিজের কানকে তখনও বিশ্বাস করতে পারেনি। হাসি খুশি মুখমণ্ডল মুহূর্তেই আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। বুকটা ধুক করে উঠছে ক্ষণে ক্ষণে। অস্পষ্ট স্বরে বলল, কি? আরে বাবা, আমাদের কলিয়ার তন্ময়ের বিয়ে সানাই বাজতে চলেছে খুব দ্রুত। অরুর হাত থেকে কাচের বোতলটা শব্দ করে পড়ে গেল, পড়েছ ঠিক তার পায়ের উপর। যতটা উচ্চতা অনুযায়ী বোতল পড়েছে, এতক্ষণে অরুর পা ধরে চিৎকার করার কথা, কিন্তু কোনো প্রকার চিৎকার আর্তনাদ তার মুখ থেকে শোনা গেল না। বোতল ভেঙে তার পায়ের পাতা রক্তাক্ত হয়ে গিয়েছে। অরুর বদলে শাপলা বেগম চেঁচিয়ে উঠেছেন। তার চেঁচানোর শব্দে দৌড়ে ছুটে এসেছেন জয়া বেগম, পরপর সাবিহা। তখন অরুর ঠায় দাঁড়িয়ে আছে। বিস্ময় অবিশ্বাস তার মুখশ্রীতে ভেসে আছে। কিছু মুহূর্তের জন্য তার ভেতর থেকে রুহু চলে গিয়েছে এমন। আশেপাশে কোনো কিছুরই ধ্যান নেই যেন। কানে বেজে চলছে শাপলা বেগমের বলা কথাটা, তন্ময়ের বিয়ে হবে। পরপর সুমিতা বেগমও দৌড়ে ছুটে এসেছেন। মেয়ের রক্তাক্ত পা দেখে আর্তনাদ করে বসলেন। আয় হায় বলতে বলতে তিনি অরুকে টেনে বুকে নিলেন। জয়া বেগম দ্রুত হাতে অরুর পায়ের পাতা থেকে কাচের টুকরোগুলো সরাতে ব্যস্ত। রক্তে তার হাতও লাল হয়ে গেছে। আনোয়ার সাহেব স্ত্রীর চেঁচামেচি এবং কান্নার শব্দ শুনে দৌড়ে এসেছেন। কিছু বুঝে উঠবার আগেই মেয়েকে কোলে উঠিয়ে ছুটেছেন রুমের দিকে। মোস্তফা সাহেব আবারও কল করলেন ডাক্তার জুবায়েরকে। এত বড় তাণ্ডব করা অরুকে এখন কেউই শাসন করার মন মানসিকতাই নেই। সবাই আশ্চর্যের শেষ সীমানায়। তন্ময় এবং অয়ন মাত্রই বাড়িতে ফিরেছে। তারা গিয়েছিল পুকুর পাড়ে। সকল কেমন রান্নাঘরে জড়সড় হয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল দুজনেই। তন্ময়ের নজর গেল ফ্লোরে। রান্নাঘরের মেঝে এখনও রক্তাক্ত। সাবিহা লালচে চোখ জোড়া নিয়ে বলল, অরুর পায়ে কাচের বোতল পড়েছে। খুব। তন্ময় নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সাবিহার কথাগুলো বুঝতে যেন তার সময় লাগল। পরপরই ছুটে চলে গেল। পুরো বাক্যটি শোনার মতো ধৈর্য তার হলো না। পেছন পেছন অয়নও ছুটেছে। অরু জ্ঞান হারিয়ে ফেলেছে। জুবায়ের সাহেব কিছুক্ষণ আগেই এসেছেন। অরুর পায়ের অবস্থা দেখে বললেন, হাসপাতালে নিতে হবে। দুই পায়ের অবস্থাই বেশ দুর্গম, প্রখরভাবে কেটেছে। বোতলের এক টুকরো কাচ ভেতরে ঢুকে গিয়েছে। রক্ত পড়াও কমছে না। আনোয়ার সাহেব মেয়েকে পুনরায় বুকে জড়িয়ে নিলেন। গাড়ির দিকে ছুটছেন। মোস্তফা সাহেবও গিয়েছেন সঙ্গে। সুমিতা বেগম কাঁদতে কাঁদতে বসে পড়েছেন মেঝেতে। কিছুক্ষণের জন্য মেয়েকে একা রেখে গিয়েছেন।
এতটুকু সময়ের মধ্যে কি করে বসলো মেয়েটা? জয়া বেগম সুমিতা বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। কিভাবে? গতকাল পায়ের কেমন অবস্থা হয়েছিল, তাকানো যাচ্ছিল না। আর আজ? বলেই তিনি কাঁদতে লাগলেন। হাসপাতালের ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছে তন্ময়, পাশেই সাবিহা এবং অয়ন। মোস্তফা সাহেব ডাক্তারের সাথে কথা বলছেন। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশেই। ডাক্তার জুবায়ের বললেন, যেভাবে বাচ্চা মেয়েটা পায়ের উপর জুলুম করছে, পায়ের আবার না কিছু হয়ে যায়, দেখে শুনে রাখবেন কিছুদিন। কথাবার্তা শেষ করে পেশেন্টের রুমে ঢুকেছেন আনোয়ার সাহেব এবং মোস্তফা সাহেব। অয়নও গিয়েছে তাদের পিছু পিছু। তন্ময় শুধু দাঁড়িয়ে আছে। সাবিহা ধ্যান মেরে তন্ময়ের চোখের পানে তাকিয়ে আছে। ওই লালচে চোখ জোড়া একদম ভিন্ন। এই চোখ সে কখনোই তন্ময়কে ব্যবহার করতে দেখেনি। শান্তশিষ্ট তার ভাইকে আজ ছন্নছাড়া এবং অশান্ত দেখাচ্ছে। এক অসীম পরিবর্তন লক্ষ্য করছে তার ভাইয়ের মাঝে। এই তন্ময়কে দেখে এক অদ্ভুত যন্ত্রণাও সে অনুভব করছে। আলগোছে তন্ময়ের কাঁধে হাত রেখে বলল, দেখতে যাবে না ভাইয়া? তন্ময়ের জবাব এলো না। তাই সাবিহা তন্ময়ের হাত ধরে নিজের সঙ্গে টেনে নিয়ে গেল। সাবিহার টানেও ভেতরে ঢুকল না তন্ময়। দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ওর জ্ঞান ফিরেছিল। ডাক্তার ঘুমের ট্যাবলেট খাইয়েছে। ঘুম ভাঙতে দেরি আছে। তবে ঘুম ভাঙলেই তাকে নিয়ে যেতে চাচ্ছেন আনোয়ার সাহেব। হাসপাতালে রাখবেন না মেয়েকে। ভাইকে বললেন, ভাইয়া, আমি অরুকে নিয়ে ঢাকায় ফিরে যাই, আপনারা আরও কিছুদিন থেকে যান। মোস্তফা সাহেব কিছুক্ষণ ভাবলেন। অরুর যা অবস্থা, এখানে থেকেও মেয়েটা ঘুরতে বা আনন্দ ফুর্তি করতে পারবে না। নিজেদের বাড়িঘরে আরও দ্রুত সুস্থ হয়ে যাবে। তিনি বললেন, আজ থাক, কাল সবাই মিলে রওনা হব। আপনার এখানকার ঝামেলার শোধবোধ হয়েছে? সব কিছু মিটমাট করে তারপর ফিরলে ভালো হতো না? মোস্তফা সাহেবকে চিন্তিত দেখালো। তার আসলেই আরও 1-2 দিন থাকা প্রয়োজন। তবে আপাতত আর এই বিষয়ে কথা বললেন না, এড়িয়ে গেলেন। অরুকে আজ খুব অদ্ভুত লাগছে। এতটাই অদ্ভুত যে আনোয়ার সাহেব বেশ কিছুবার মেয়েকে ধমকাতে গিয়েও থেমে গিয়েছেন। হাসপাতাল থেকে নিয়ে এসেছেন, এই অবধি একটা শব্দ করেনি মেয়েটা। চুপচাপ শুয়ে আছে, চোখ অবধি খুলছে না। এক এক করে সবাই অরুকে দেখে চলে গিয়েছে। এখন শুধু সুমিতা বেগম এবং তন্ময় দাঁড়িয়ে। সুমিতা বেগম প্লেটগুলো নিয়ে বেরিয়ে গেলেন। তন্ময় দাঁড়িয়ে রইল। সে জানে অরু জেগে আছে, অথচ অরু কিছুই বলছে না। জেগে থেকেও এভাবে চুপ করে কেন আছে? অনেক বেশি কষ্ট হচ্ছে? না হলে তো এভাবে চুপ করে থাকার মেয়ে অরু নয়, যেখানে তন্ময় তার সামনে একা দাঁড়িয়ে আছে। তন্ময় সময় নিয়ে ডাকল, অরু। সারা শব্দ করল না অরু, চুপচাপ শুয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তন্ময় যাবার জন্য পা বাড়ালো। যেতে নিয়ে ফিরে আসলো। চাদর অরুর শরীরের উপর টেনে দিয়ে গেল। তন্ময় যেতেই অরু চোখ জোড়া খুলল। মুহূর্তেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি। বুকের তীব্র যন্ত্রণা অবশ করে দিয়েছে সকল প্রকার চিন্তা ভাবনা। এখনও বিশ্বাস করতে পারছে না শাপলা বেগমের কথাগুলো। এই কারণেই তারা সিলেট এসেছে? এই কারণে তন্ময় তাকে সব সময় এড়িয়ে চলেছে? এর জন্যই কখনো তাকে মেনে নেয়নি? তার এত সব প্রচেষ্টা সব বিফলে গিয়েছে এর জন্য? অথচ সে নির্লজ্জের মতো তন্ময়ের পিছু পিছু ঘুরেছে। চোখজোড়া বুজে ফেলল, ডুকরে কেঁদে উঠল। অস্পষ্ট শব্দ বেরোচ্ছে মুখ দিয়ে। তার তন্ময় তার নয়, বরং অন্য কারো। তাদের বিয়ে ঠিক হয়ে আছে। ভাবতেই বুকে কিছু একটা বিচ্ছে। রক্তাক্ত হয়ে যাচ্ছে ভেতরটা। যন্ত্রণায় ছটফট করছে হৃদয়। এই যন্ত্রণা উপলব্ধি করা ছাড়া কোনো উপায় যে নেই। সকালে ঢাকার উদ্দেশ্যে বেরোবেন ভেবেছিলেন আনোয়ার সাহেব, কিন্তু মেয়ে বলল সে এক্ষুনি যেতে চায়, তার ভালো লাগছে না।
কথাটি শুনে তিনি তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জানালেন। স্ত্রী সন্তান নিয়ে আনোয়ার সাহেব রাত 12টায় গাড়িতে চড়েছেন। আশ্চর্যজনকভাবে তন্ময় কোথাও নেই। আনোয়ার সাহেব গাড়ি স্টার্ট করার আগে বলে গেলেন, তন্ময়কে পেলাম না ভাইয়া, ওকে জানিয়ে দিও চিন্তা করতে হবে না, ধীরে সুস্থে ফিরে এসো। গাড়িটা ধীরে আধার রাতে হারিয়ে গেল। তন্ময় যখন ফিরেছে বাড়ির সকলে তখনও রাস্তায়। সাবিহা বলল, ছোট চাচ্চুরা ঢাকা চলে গেছে। তন্ময়কে স্তব্ধ দেখালো। তার দৃষ্টি খানিকক্ষণের জন্য হতবাক। সাবিহা স্পষ্ট খেয়াল করল তন্ময়ের হাতের বক্সটা। নিশ্চয় ওর মন ভালো করতে কিনে এনেছিল। তন্ময় রাগী স্বরে বলল, চলে গেছে মানে? ওর পায়ের এই অবস্থা, এই সময় জার্নি করার কি খুব বেশি দরকার ছিল? পায়ের অবস্থা আরও খারাপ হতে পারে। মোস্তফা সাহেব কিছু বলবেন তার পূর্বেই তন্ময় তাড়াহুড়ো কণ্ঠে বলল, বাবা তুমি রাজি হলে কিভাবে? কল করে বলো ফিরে আসতে, বেশি দূর হয়তো যেতে পারেনি। থাক, আমিই কল দিচ্ছি। মোস্তফা সাহেব বাঁকা চোখে ছেলেকে দেখে বললেন, ওরও এখানে কমফোর্ট ফিল করছে না, ও ফিরতে চেয়েছে ঢাকায়, এক্ষুনি। বলেই তিনি ভেতরে ঢুকে গেলেন। তন্ময় তর্ক করার ভাষাই হারিয়ে ফেলল। পকেট থেকে ফোন বের করতে থাকা হাতটিও মাঝপথে থেমে গেল। আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না, হয়তো মেঘে ঢাকা। তবুও আকাশের পানে তাকিয়ে আছে সাবিহা। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তার, সাথে অরুর জন্য। পাশে কাউকে অনুভব করতেই ফিরে তাকালো। অয়ন এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একটু দূরত্ব রাখা, নজর দূর আসমানে। দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, শুধুই নিস্তব্ধতা বিরাজমান। অয়ন একসময় হুট করে বলে বসল, তন্ময় ভাই অরুকে পছন্দ করে। অয়ন প্রশ্ন করেনি, ডিরেক্ট বলেছে। সাবিহা অবাক হলো খানিকটা। তুমি জানলে কিভাবে? অয়ন স্মিত হাসল। ভালোবাসার মতো ফাঁদে যারা পড়েছে তাদের পক্ষে নিজের মতো একজনকে চিনতে পারা কঠিন বিষয় নয়। সাবিহা চুপ রইল। অয়ন দূরাকাশেই নজর রেখে বলল, তন্ময় ভাই খুব গম্ভীর প্রকৃতির মানুষ। এই ধরনের মানুষদের প্রেম চোখে ভাসে, মুখে নয়। 2 দিন ধরে আমরা একসাথে, অথচ তার অরুর প্রতি দুর্বলতা বুঝতে আমার ঘণ্টাখানেক লেগেছে মাত্র। সাবিহা অশান্ত সুরে বলল, ভাইয়া খুব আগে থেকে ওকে পছন্দ করে। তোমরা সবাই জানো? না, আমি, বাবা আর মা। অরু নিজেও জানে না। ওরও তো পছন্দ করে তন্ময় ভাইকে। সত্যি? খেয়াল করনি? করবে কিভাবে? তুমি তো আমাকে দেখতেই ব্যস্ত। বলেই হাসল অয়ন। সাবিহা নাক মুখ কুঁচকে বলল, জেগে জেগে স্বপ্ন দেখছ? আই লাভ টু ওয়াচ ড্রিমস। সাবিহা এই ছেলের সাথে তর্কে পারে না। চোখ মুখ অন্ধকার করে নিচে নেমে গেল। তবে অয়ন গেল না। সে দাঁড়িয়ে রইল। পকেট থেকে সিগারেট বের করল। সাবিহার আশেপাশে থাকলে এই জিনিসটার কথা তার মনেই থাকে না। একা থাকলে দিনে 10-12টা খেয়ে ফেলে, অথচ আজ সারাদিনে সে সবেমাত্র একটা হাতে নিয়েছে। বাহ। শাহজাহান বাড়ির সামনে গাড়ি থেমেছে ভোর 5টায়। আনোয়ার সাহেব পেছনে তাকালেন। ব্যাকসিটে ওরও একইভাবে শুয়ে আছে। পুরোটা রাস্তা জুড়ে এক ভঙ্গিতেই শোয়া, নড়ছে না, কিছু বলছেও না। সুমিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে চলেছেন। অরুর মুখশ্রী দেখে ভাবলেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে। তাই ফিসফিসিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, পা মনে হয় খুব বেশি ব্যথা করছে। সারা রাত নিঃশব্দে কেঁদেছে। আনোয়ার সাহেবের তা মোটেও মনে হচ্ছে না। মেয়েটা তার সম্পূর্ণ ভিন্ন আচরণ করছে। মনে হচ্ছে এটা তার মেয়ে নয়। তার মেয়ে হলে এই ব্যথাটুকু সইতে পারত না নিঃশব্দে। আসমান জমিন কেঁদে ভাসিয়ে দিত। এক মুহূর্তের জন্য শান্তি দিত না তাদের। কি এমন হয়েছে? সত্যিই কি ব্যথা এমন নেতিয়ে পড়েছে? মনের কোণে খটকা রয়েই গেল আনোয়ার সাহেবের। তিনি অরুকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন।
সিঁড়ির সামনে এসে থেমে গেলেন। অরুকে সোফায় শুইয়ে দিয়ে বললেন, নিচের গেস্ট রুম খুলে দাও। এই পা নিয়ে উপরে কিছুদিন না থাকাই শ্রেয়। এখনের জন্য অরুকে গেস্ট রুমের দিকে নিয়ে গেলেন। বিছানায় টান টানভাবে শুইয়ে দিয়ে পায়ের নিচে বালিশ গুজে দিলেন। তারপর মেয়ের পাশে বসলেন আনোয়ার সাহেব। অরুর লাল ফোলা চোখ জোড়া আধো ঘুমে খোলা। মাথায় হাত বুলিয়ে আনোয়ার সাহেব শুধালেন, বেশি ব্যথা করছে? বাবার প্রশ্নে অরু ধ্যান মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। এক ফোঁটা চোখের পানি কোণ বেয়ে গড়িয়ে গেল। অস্পষ্ট দুর্বল স্বরে বলল, অনেক ব্যথা করছে বাবা। আনোয়ার সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। ডাক্তার ডাকবেন নাকি কি করবেন বুঝতে পারছেন না। অরু ঘুমানোর প্রচেষ্টা করেছে, কিন্তু ঘুম আসছে না। বুকের চিনচিন ব্যথা তাকে ঘুমাতে দিচ্ছে না। এই ব্যথা সেকেন্ডে সেকেন্ডে বেড়েই চলেছে। আমি ঘুমাতে পারছি না, আমাকে একটা ঘুমের ট্যাবলেট দেবে? আনোয়ার সাহেব অস্বস্তি অনুভব করছেন। অসহায় সুরে বললেন, না মা, ঘুমের ওষুধ নেওয়া ভালো না। আজকের জন্য অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই যে বাবা মাথায় হাত বুলিয়ে দেই, দেখবে চট করে ঘুম চলে আসবে। বলতে বলতে অরুর মাথার কাছটায় বসলেন। মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। অরু চোখ জোড়া বুঝল। বন্ধ চোখের কোণ ঘেঁষে যাচ্ছে চোখের জল। আনোয়ার সাহেব দুই একবার হাতের তালু দ্বারা জল মুছে দিয়েছেন, তবে ফায়দা হলো না। পুনরায় সে একইভাবে কোণ ঘেঁষে জল নামছে স্বেচ্ছায়। এক পর্যায়ে বাবাকে সান্ত্বনা দিতে অরু বুকে একরাশ যন্ত্রণা নিয়ে স্মিত হাসল। ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে বলল, বাবার হাতে জাদু আছে, তাই বুঝি আমার কথা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। হুম। আনোয়ার সাহেব হাসলেন। সুমিতা বেগম দুই একবার উকিঝুঁকি মেরে গিয়েছেন। তিনি এসে রান্নাবান্না বসিয়েছেন, কাজকর্ম করছেন। রেস্ট নেওয়ার সময় নেই। বলতেই হয় আনোয়ার সাহেবের হাতে জাদু আছে। এই যে ছটফট করতে থাকা অরু কেমন ঘুমের দেশে পাড়ি দিয়ে ফেলল। আজ তার ঘুমের দেশে বৃষ্টি এসেছে। বৃষ্টির রূপ নিয়েছে ঝড়ের। সব কিছু ভিজিয়ে উড়িয়ে চুরমার করে দিয়ে গিয়েছে। এখন শুধু শূন্যতা রয়েছে চারপাশে। বিকেলের দিকে তড়িৎ গতিতে কেউ কলিং বেল বাজাচ্ছে। সুমিতা বেগম আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে এসেছেন দরজার সামনে। দরজা মেলে সামনে তাকাতেই অবাক হয়ে গেলেন। মোস্তফা সাহেবরা ফিরে এসেছেন। দীপ্ত ছোট পুতুলের কাঁধব্যাগ ফেলে আপু আপু বলে ছুটে গেল। বড়দের মাঝে সে ঠিকভাবে ওরুকে দেখতেই পারেনি। একটু যে কেঁদে চশমা ভেজাবে সেই উপায়টুকুও কেউ রাখেনি। সাবিহাও ছুটেছে অরুর রুমের দিকে। অরু তখন হেডবোর্ডে হেলান দিয়ে বসা, চোখ জোড়া বন্ধ করে আছে, হাতে একটা বই। বইয়ের দিকে একটু নজর বুলিয়ে আবার চোখ জোড়া বন্ধ করে নিচ্ছে। দীপ্ত হুহু স্বরে কান্নার অভিনয় করে অরুর মাথাটা নিজের ছোট বুকে জড়িয়ে নিয়েছে। অরু দীপ্তকে মন মতো যা ইচ্ছে করতে দিল। দীপ্তর বাহুতে চোখ বুজে পড়ে রইল। সাবিহা চিন্তিত সুরে বলল, টিম টিম, বোতল কিভাবে ফেলেছিস? কিছু কি হয়েছিল? আবার ফেলে দেখাবো? আল্লাহ, খবরদার, এসব বাজে কথা মুখেও আনবি না। কতটা ভয় পাইয়েছিস জানিস? মাত্রই জানলাম। ভয় পেয়েছিস না, ঠিক হয়ে যাবে। এখনও ব্যথা করছে? একটু। সেই মুহূর্তে আকাশ রুমে ঢুকল, তার সঙ্গে রুবি। রুবি অরুর পাশে এসে বসেছে। ক্রমাগত চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ ফাজলামো সুরে বলল, তুই একটু বলছিস তার মানে একটু ব্যথা অনুভব করছিস না। আমরা জানি। তার গলার স্বর ফাজলামো শোনালো, চোখে মুখে চিন্তার ছাপ। অরু স্মিত হাসার চেষ্টা করেও হাসল না, নজর ঘুরিয়ে ফেলল। আকাশের পেছনে তন্ময় এসেছে। তন্ময়ের পেছনে আশ্চর্যজনকভাবে কলি দাঁড়িয়ে। এই মেয়েটাও এসেছে। অরু ভাবেনি এই আপদ সঙ্গে আসবে। অবশ্য আসবেই তো, এটা তার হবু শ্বশুরবাড়ি। আসবে যাবে, হয়তো একসময় চিরকাল তার চোখের সামনে থাকবে। ঘুরঘুর করবে তার তন্ময়ের সাথে।
আহ, এ কি বিশাল যন্ত্রণা! অরুর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় বুক চেপে মাথাটা এলিয়ে দিল। নিজেকে কাঁথায় মুড়িয়ে বলল, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে খুব, একটু রেস্ট নেই প্লিজ। সাবিহা আচ্ছা বলে উঠে দাঁড়ালো। সবাইকে এক এক করে রুম থেকে বের করে দিল। তবে তন্ময় তখনও দাঁড়িয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে ঠায়। সাবিহা ধীরস্বরে বলল, চলো ভাইয়া, ও রেস্ট নিক। তন্ময় বেরিয়ে গেল। সাবিহা আবছা দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল। সকলের পেছনে গেল না। তার মনে একটা অদ্ভুত সন্দেহ জেগে বসেছে কাল থেকে। সন্দেহ পাকাপোক্ত হতে সময় লাগল না, কারণ পরপরই সে অরুর কান্নার শব্দ শুনতে পেল। সে কি এক ভয়াবহ আর্তনাদ তার কান্নার মাঝে। দরজায় রাখা সাবিহার হাতটা কেঁপে উঠল। কি হয়েছে? কেন এভাবে কাঁদছে মেয়েটা? সাবিহা কি দৌড়ে রুমে ঢুকে অরুকে জড়িয়ে ধরবে, আস্থা দেবে? সাবিহা ঠিক কী করবে বুঝতে পারছে না। কিছু একটা হয়েছে, তবে তা কী? কিন্তু আপাতত অরুকে একা ছাড়া দরকার। কেঁদে নিক প্রাণ ভরে। সে নিজের রুমে চলে এলো। দীপ্ত তার বিছানায় বসে বাদাম খাচ্ছে। তার সামনে গিয়ে সাবিহা পায়চারি করছে। এদিক থেকে সেদিকে যাচ্ছে। পায়চারি করতে থাকা সাবিহার দিকে তাকিয়ে বিড়বিড় করে দীপ্ত বলল, আমার ওই আপুটাকে একদমই ভালো লাগে না। কোন আপু? কি যেন নাম? ফলিনা যেন টলি? কলি? হ্যাঁ, আমার তাকে ভালো লাগে না। কেন? এমনিতেই। দেখলে ওই ফলি টলি আপু আমাদের সাথে আসার জন্য কি কাহিনীগুলো করে ছাড়ল। স্যাসটা কোথাকার। এভাবে বলে না দীপ্ত, সে আমার মামাতো বোন। পুনরায় বিড়বিড় করে দীপ্ত বলল, তাই তো কিছু বলছি না। সাবিহা হেসে গাল টেনে ধরল দীপ্তর। দীপ্ত মন খারাপ করে বলল, মন টিকছে না কিছুতেই। অরু আপুর হট্টগোল ছাড়া ভালোই লাগছে না। শূন্য শূন্য লাগছে সব কিছু। প্রতিউত্তরে সাবিহা দীর্ঘশ্বাস ফেলল। সামনে অরুর ইন্টারের ফাইনাল এক্সাম। কলেজে না গেলেও পড়তে তো তাকে হবেই। অরু আনোয়ার সাহেবকে বলেছেন তার হোম টিচারকে আসতে বলতে। সাধারণত সে টিচারের কাছে খুব কম পড়েছে। বেশিরভাগ সময় তন্ময়ের কাছেই পড়তে গিয়েছে। তবে এখন থেকে আর যাবে না। কী দরকার? কোনো দরকার নেই। সন্ধ্যায় তার টিচার আসে। ডাক্তারের স্ট্রিক্ট নির্দেশ পা নাড়ানো থেকে বিরত থাকতে হবে কিছুদিন। তাই বিছানায় বসে পায়ের নিচে বালিশ গুজে পড়তে বসেছে অরু। পড়াশোনার এক ফাঁকে তন্ময়কে অরুর রুমের দরজার সামনে দেখা গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গিয়েছে। অরুকে পড়িয়ে শিক্ষক গিয়েছে 9টায়। শিক্ষক যেতেই সুমিতা বেগম খাবার নিয়ে রুমে এসেছেন। অরু খেয়ে দিয়ে বলল, মা, লাইটটা অফ করে দিয়ে যেও, আমি ঘুমাবো। সুমিতা বেগম চিন্তিত সুরে বললেন, সারাদিন ঘরে আছিস, একটু বাহিরে আয়। তন্ময় হুইল চেয়ার এনেছে, এটাতে বসেও তো আসতে পারিস। ভালো লাগছে না মা। সুমিতা বেগম উঠে দাঁড়ালেন। লাইট বন্ধ করে দরজা লাগিয়ে চলে গেলেন। অন্ধকার রুমে অরু তাকিয়ে রইল। ড্রয়িং রুম থেকে হাসি ঠাট্টার শব্দ শুনতে পারছে। সবাই হাসি খুশি ব্যস্ত। অরু হুট করে ঘুরে চোখ জোড়া বন্ধ করে ফেলল। সে শব্দ শুনতে পেয়েছে। কেউ তার রুমের দরজা খুলছে। পরপর রুমের লাইট জ্বলে উঠল। তন্ময়ের শান্ত ডাক শোনা গেল, অরু। অরুর কোনো জবাব নেই। ঘুমিয়ে পড়েছিস? এবার অরু জবাব দিল না। তন্ময়ও আর ডাকল না। তবে সে ঠায় দাঁড়িয়ে রইল। রুম থেকে গেল না। ঘড়ির কাঁটা 11:45। তন্ময় সম্পূর্ণ 1 ঘন্টা দাঁড়িয়ে আছে একইভাবে। অরুও বিছানায় একইভাবে শোয়া। এবার তন্ময় নড়ল। শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সজোরে দরজা লাগিয়ে গিয়েছে। তার শক্তির জোরে দরজার লকার ভেঙে মেঝেতে শব্দ করে পড়ল। শুক্রবার ছুটির দিন। এদিনে শাহজাহান সাহেবরা বাসায় থাকেন। এই দিনে দুপুরের লাঞ্চ একত্রে করা সকলের জন্য বাধ্যতামূলক।
ভাঙা পায়ের ছুতোয় এতদিন ওরও নিজের রুমেই খেয়েছে, সারাদিন রুমেই থেকেছে। আজও ভেবেছে এই ছুতোয় বেরোবে না। তবে তাকে এবার কোনো প্রকার সুযোগ দেওয়া হলো না, কারণ ওরুর রুমে স্বয়ং মোস্তফা সাহেব হাজির হয়েছেন। হাত বাড়িয়ে বললেন, চাচ্চুর সঙ্গে আসো। এভাবে সারাদিন শুয়ে বসে থাকলে পা ভালো হবে কিভাবে? দেখি। বলেই মোস্তফা সাহেব অরুকে উঠতে সাহায্য করছেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সকলের কথা ফেলতে পারলেও সে মোস্তফা সাহেবের কথা ফেলতে পারে না। মুখের ওপর বলতে পারবে না আমি যাব না। ওরও ধীর পায়ে টেবিলের সামনে এসেছে। সবাই বসে গিয়েছে, শুধু তন্ময় দাঁড়িয়ে, যেন কারো অপেক্ষা করছে। এদিকে জয়া বেগম, মুফতি বেগম খাবার পরিবেশন করছেন। মোস্তফা সাহেব অরুকে নিজের পাশে বসিয়েছেন। অরু বসতেই তার পাশের খালি চেয়ার টেনে তন্ময় বসল। সে আলগোছে টেবিলের চারপাশ থেকে তরকারির বাটিগুলো অরুর সামনে ঠেলে দিতে সাহায্য করছিল। দেখা গেল অরু তন্ময়ের পাস করা একটা তরকারির বাটিতেও হাত লাগালো না। সে শুধু সাদা ভাত গিলতে লাগল। নিজের সামনের তরকারিগুলোকে অগ্রাহ্য করে মোস্তফা সাহেবের পাতের থেকে তরকারি নিয়ে খাচ্ছে। মোস্তফা সাহেব কেসে উঠলেন, আর চোখে ছেলের দিকে তাকালেন। তন্ময়কে একদমই ভালো দেখালো না। সে এখনও মুখে এক লোকমা ভাত তোলেনি। সেভাবেই শব্দ করে চেয়ার সরিয়ে হনহনিয়ে চলে যেতে লাগল। তন্ময়কে পিছু ডাকল জয়া বেগম। মোস্তফা সাহেব আনোয়ার সাহেবও ডেকেছেন, কিন্তু তাদের ছেলে ডাক শোনেনি যেন। ওরও পরপর উঠে গিয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে চলে গেল। ডাইনিং টেবিল জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। দেখতে দেখতে অরুর পরীক্ষা সামনে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজও খোলা হয়েছে। ব্যথা কমেছে, সে পা নাড়াতে পারছে। পরীক্ষার দিন হেঁটে গিয়ে পরীক্ষা দিতে পারবে মনে হচ্ছে। মন প্রাণ দিয়ে পড়াশোনায় ডুবে থাকা অরু সব কিছু ভোলার চেষ্টা করছে। তবে বুকের ভেতরের চিনচিন ব্যথা অগ্রাহ্য করা যাচ্ছেই না। এই ব্যথা ক্রমাগত তাকে আঁকড়ে ধরছে। বিকেলে ছাদে উঠেছে বই হাতে। এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছে বিধায় পায়ের পাতায় চিনচিন ব্যথা অনুভব করছে। দোলনায় গিয়ে বসবে ভেবেছিল। আগে থেকেই সেখানে কলি বসা। মাসখানেক হয়ে গিয়েছে এই মেয়ে এখানে। অরুর সামনাসামনি তেমন পড়েনি। বেশিরভাগ সময় সে নিজের রুমে। সামনাসামনি হবে কিভাবে? অরুকে দেখে কলি উঠে দাঁড়ালো। এগিয়ে এসে কিছু একটা বলতে চাইল, তবে অরু শুনল না। আরাম করে দোলনায় বসে বই খুলেছে। কয়েকটা শব্দ পড়ে চোখ বুজে নিয়েছে, আবার খুলে কিছুটা পড়ে নিঃশব্দে বিড়বিড় করছে। তার পড়ার ধরনও পরিবর্তন হয়ে গিয়েছে। কলি দাঁড়িয়ে রইল। এক পর্যায়ে এগিয়ে এসে বলল, তোমার সাথে একটু কথা বলা যাবে? কাল বাদে পরশু আমার বোর্ড এক্সাম আপু। কলি চুপসে গেল। চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। অরু পড়ছে। সন্ধ্যার আজান দেবে দেবে ভাব। চারপাশ সোনালি আলোয় আলোকিত। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে বলে। আজান দিতেই কলি নিচে নেমে গেল। কলি যেতেই অরু বই বন্ধ করে দোলনায় মাথাটা হেলান দিয়ে রাখল। তার দৃষ্টি স্তব্ধ, বিমূঢ়। অরু কতক্ষণ এক ধ্যানে বসেছিল জানে না। তবে এক পর্যায়ে তন্ময়ের কণ্ঠস্বর শুনতে পায়, কার পারমিশন নিয়ে ছাদে উঠেছিস? অরু কোনো জবাব দিল না। নজর বয়ে রেখে বসে আছে। তন্ময় তাড়াহুড়ো পায়ে অরুর সামনে এসে দাঁড়িয়েছে। কর্ধর নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করল, এই পা নিয়ে তুই ছাদে কেন এসেছিস? অরু উঠে দাঁড়ালো। বই নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে যাচ্ছে। তন্ময় পেছন থেকে ডাকল। অরু শুনছে না দেখে পিছু ছুটেছে। ধরবে বা কিছু বলবে তার পূর্বে অরু অনুভূতিহীন কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকুন। মুহূর্তেই তন্ময়কে স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আজকাল তন্ময় খাচ্ছে না, ঠিকঠাক ঘুমাচ্ছে না, ঠিক সময় বাড়ি ফিরছে না। এসব আলোচনা শাহজাহান বাড়ির কোনায় কোনায় হচ্ছে। অরু যেখানে যায় সেখানেই এগুলো শুনছে। যেমন ভোর সকালে উঠে এসেছে রান্নাঘরে, পেটে কিছু ঢুকিয়ে পড়তে বসবে বলে।
এখানেও শুনছে জবেদা বেগমের অভিমানী স্বর। আমার ছেলেটার কি হয়েছে হঠাৎ করে? কার নজর পড়ল? কিছুই খেতে চায় না, কয়েকদিনে শুকিয়ে বাজান আমার কাটকাট হয়ে গেছে। পানি খেতে নিয়ে ওরও কেসে উঠল। আলগোছে বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে এসেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখল তন্ময় দাঁড়িয়ে আছে। তাকে দেখতে ওরও পায়ের গতি বাড়ালো। তন্ময় সামনে এসে দাঁড়ালো। কর্ধ নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করল, কি সমস্যা তোর? ওরও পাশ দিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে দরজা ঘেঁষে বসে পড়ল মেঝেতে। মাথাটা এলিয়ে রেখেছে পেছনে। কিভাবে বলবে তন্ময়কে সমস্যা কোথায়? সমস্যা তো ওরুর মধ্যে। সে না জেনে শুনে প্রেমে পড়েছে। এই প্রেম নিয়ে তন্ময়ের সামনাসামনি হবার দুঃসাহস আর তার মাঝে নেই, একদম নেই। 9টায় বোর্ড এক্সাম দিতে বেরোবে, তাই সকাল সকাল উঠে রিভিশন দিতে শুরু করেছে। এক ফাঁকে সুমিতা বেগম চা দিয়ে গেছেন। ওরু চায়ে চুমুক বসিয়ে পড়াশোনায় বিভোর। ঘড়ির কাঁটা 8টায় যেতেই তৈরি হয়ে নিল। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে এসেছে। সে আজ যাবে আনোয়ার সাহেবের সাথে। সাধারণত বোর্ড এক্সাম দিতে সবসময় তন্ময় নিয়ে যায়, তবে গতকাল রাতে ওরু পরিষ্কার করে আনোয়ার সাহেবকে বলেছে তাকে নিয়ে যেতে, না হলে পরীক্ষা দেবে না। অগত্যা আনোয়ার সাহেব তৈরি হয়ে মেয়ের জন্য সোফায় বসে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন। মোস্তফা সাহেব হাতে নিউজ পেপার সরিয়ে বললেন, প্রিপারেশন কেমন? ভালো চাচ্চু। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। জি। ব্রেকফাস্ট করে বের হতেই তাদের সামনে তন্ময়ের গাড়ি থামল। কাছ নামিয়ে তন্ময় আনোয়ার সাহেবের উদ্দেশ্যে বলল, চাচ্চু, তোমার না ইম্পর্ট্যান্ট কাজ ছিল? ছিল, কিন্তু মেয়েটা জেদ ধরেছে আমার সাথেই যাবে, তাই থাক কাজ, পরে করে নেব। আচ্ছা উঠে এসো, আমি ড্রপ করে দেই। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকালেন। ওরও মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে, যেমন এই গাড়িতে করে যাবে না, গাড়িতে সে উঠবে না। আনোয়ার সাহেব ধীরস্বরে শুধালেন, কি হয়েছে মা, ওঠো। ওরও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। সময় নিয়ে পেছনে উঠে বসল। চুপচাপ বসে আছে। গাড়ি চলছে। এখন শুধু আনোয়ার সাহেব আর তন্ময়ের আলোচনা শোনা যাচ্ছে। ইদানিং অয়ন খুব ব্যস্ত। সামনে তার অনার্সের ফাইনাল। তার উপর নতুন প্রজেক্ট শুরু করেছে। সাবিহাকে দেখতে যাবার সময় নেই। সপ্তাহখানেক হয়ে গিয়েছে সাবিহাকে এক পলক দেখতে পারেনি। তাই আজ খুব হন্তদন্ত ভঙ্গিতে বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছেছে। কর্নারে বাইক পার্ক করে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটা 6টা 45-এ। সাবিহা বেরোবে 7টায়। দাঁড়িয়ে থেকে অয়ন হাতে হাত ঘষছে। শীত নেমেছে, প্রচুর শীত। ঠান্ডা বাতাসের মধ্যে জ্যাকেট পরেও শীতে থরথর করে কাঁপতে হচ্ছে। মুখ দিয়ে বের হচ্ছে একরাশ ধোঁয়া। সাবিহা বেরোতে বেরোতে 7টা 20। তাকে দেখেই অয়ন ছুটে গেল, অথচ তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে সাবিহা। ভাবটা এমন যে সে অয়নকে চেনেই না। অয়ন হেসে পিছু ছুটছে। ধীরস্বরে শুধালো, রেগে? এই যে সাবিহা, আল্লাহ, ওদিকে যায় না, আমার বাইক এখানে। সাবিহা কথাই শুনছে না। শুনবে কেন? একটা সপ্তাহে একবারও কল করেনি। দেখা সাক্ষাৎ তো দূরের বিষয়। সাবিহা কল করেছে ধরে শুধু হুহা বলে কেটে দিয়েছে। এতটাই ব্যস্ত। এখন সাবিহাও ব্যস্ত। অয়ন হেসে দৌড়ে ফিরে গেল স্ট্যান্ডের সামনে। হেলমেট পরে বাইকে চাবি ঢুকিয়ে বাইকে স্টার্ট করল। একটানে সাবিহার সামনে চলে আসলো। আজ সাবিহা বাসও নেয়নি। কার জন্য নেয়নি তা তো অজানা নয় অয়নের। সে খুশি মনে প্রিয়তমার রাগ ভাঙাতে প্রস্তুত। অয়ন একটানে সামনে চলে গেল। ব্রিজের একপাশে বাইক পার করে সাবিহার কাছে ফিরে এলো। পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। সাবিহা বুকের কাছটায় 2 হাত পেঁচিয়ে রেখেছে। মুখে গম্ভীর ভাব। অয়নের হাসি পাচ্ছে, কিন্তু সে না হাসার চেষ্টা করে চলেছে। এক পর্যায়ে মাথা ঝুঁকিয়ে বলল, ব্যস্ত ছিলাম সত্যি,
এরপর থেকে আর এমন ভুল হবে না। তুমি ফার্স্ট, বাকি সব লাস্ট। ওকে? অয়ন আবারও বলল, আচ্ছা গেস করো তো আমি বাড়িতে কি পরেছিলাম? সাবিহা মনে মনে অয়নকে ভেঙালো। সে কিভাবে জানবে অয়ন বাড়িতে কি পরেছিল? অবশ্য বাড়িতে ছেলেরা ট্রাউজার পরে, না হলে শর্ট প্যান্ট, এগুলোই তো। কিন্তু জবাব দিলে সে রাগ দেখাবে কিভাবে? তাই সাবিহা জবাব দিল না। অয়ন নিজেই বলল, লুঙ্গি, লুঙ্গি পরেছিলাম। এক টানে খুলে আরেক টানে প্যান্ট পরে চলে এসেছি। সাবিহা চমকে তাকালো। তার চাহনিতে বিস্ময় অনিবার্য। অয়ন শব্দ করে হাসছে। হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। সাবিহা বিরক্ত সুরে বলল, মিথ্যে বলার জায়গা পাও না? তোমার বিশ্বাস হচ্ছে না? আমি বাবার দেখা দেখি মাঝে সাঝে পড়ি। কি যে আরাম, আরাম আর আরাম। কোন দিক দিয়ে বাতাস যায় আর কোন দিক দিয়ে বেরোয় টেরই পাওয়া যায় না। ভেতরের সব কিছু আমার উড়ন্ত পাখির মতো ফ্রি। আহা! সাবিহা ছি বলে আগে পা বাড়ালো। অয়ন আবারও উচ্চস্বরে হাসতে লাগল। তার হাসি আজ ফ্রিতে বিতরণ হচ্ছে। দেখা গেল সাবিহার ঠোঁট জুড়েও হাসি। কোনোভাবেই হাসি মুছতে পারছে না। বাইকের সামনে আসতেই বাইকে উঠে বসল অয়ন। সাবিহা পেছনে উঠে বসল। বাইক স্টার্ট করতে নিয়ে অয়ন বলল, শক্ত করে ধরো। সাবিহা ধরল। শক্ত করে দুই কাঁধ চেপে ধরল। কয়েকটা চিমটিও কাটল। অয়ন হাসছে। যেন সাবিহার এতটুকু শক্তি চিমটি তার কিছুই করতে পারছে না। ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। সাধারণত এই সময় মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব বা ওহি সাহেব তারা থাকেন না। কাজ থেকে বাড়ি ফিরতে তাদের ৮টা-৯টা বেজে যায়। কিন্তু আজ তারা অসময়ে বাড়িতে কেন? সাবিহা চিন্তিত চেহারায় বাড়িতে ঢুকে দাঁড়িয়ে পড়ল। মোস্তফা সাহেব মেয়ের উদ্দেশ্যে বললেন, ফ্রেশ হয়ে নিচে নেমে এসো, কথা আছে। সাবিহা জি বাবা বলে ব্যাগ কাঁধে নিয়ে নিজের রুমের দিকে এগোলো। মনের মধ্যে সন্দেহ জাগছে, সে যা ভাবছে তা নয় তো। সাবিহা দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। মোস্তফা সাহেবের ইশারায় পাশের সোফায় বসল। তার চিন্তাভাবনা সত্যিতে রূপান্তরিত হয়েছে। যা ভেবেছে তাই শুনছে। তার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উচ্চবিত্ত পরিবার, ছেলে ভালো, একজন নামকরা ডাক্তার। বিয়ের পর সাবিহাকে ইতালি নিয়ে যাবে। সেখানেই সেটেল হবে নাকি? ৫ মাসের মধ্যেই বিয়েটা শেষ করতে চায়। মোস্তফা সাহেব খুব করে বলেছেন তাকে ভেবে দেখতে। দেখে বোঝা যাচ্ছে তার বাবা এই বিয়ের সম্বন্ধে সন্তুষ্ট। সাবিহার পৃথিবী ঘুরছে। ঝামেলা কি শেষ হবার নয়? এই বিয়ে নামের দাগ জীবনে কেন থাকে? অতিষ্ঠ লাগছে তার সব কিছু। রাতে খেতে বসে সম্বন্ধের বিষয়টি আবার উঠেছে। মূলত তন্ময়কে বলার জন্য। তন্ময় ইদানিং বাড়িতেই থাকে না। ভোর সকালে বেরোয়, গভীর রাতে ফেরে। আজ দ্রুত ফিরেছে মোস্তফা সাহেবের আদেশে। বিয়ের বিষয় উঠতেই তন্ময় খাওয়া বন্ধ করল। মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, সাবিহাকে জিজ্ঞাসা করেছ ও বিয়ে করতে চাচ্ছে নাকি? বিয়ে তো করতেই হবে। আর কত? মাস্টার্স শেষ হয়ে যাবার পথে। তারপর তোমার বোনের বয়স হচ্ছে, ছোট নেই আর। বাসায় আরও মেয়ে আছে, তাদেরও বিয়ে শাদির ব্যাপার আছে। ওর জন্য অন্যদের আটকে রাখা হয়েছে। ও এখন বিয়ে করবে না। জোরাজুরি করো না। বোনের প্রতি দায়িত্ব বলতে কিছু আছে তোমার মাঝে? আমার মধ্যে নেই। সেটা থাকবে কিভাবে? তবে শুনে রাখো, পরিবার ভালো, ছেলে ভালো। আমার ইচ্ছে। বিয়ে কি তোমরা করবে? তোমাদের ইচ্ছে দিয়ে কিছুই আসবে যাবে না। বিয়ে যে করবে সে এসে যেদিন বলবে সেদিন বিয়ে হবে। সাবিহা রাজি। সাবিহা বলেছে সেটা? অবশ্যই। আমি যা বলবো আমার মেয়ে তাই করবে। বাবা ছেলের তর্কের মধ্যে বাকিরা নিশ্চুপ। সকলেই কান পেতে শুনছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। ওরও মাথা নিচু করে খেয়ে চলেছে। তর্কাতর্কি যেন সে শুনছেই না।
আনোয়ার সাহেব বেশ কিছুক্ষণ পর বলল, ভাইয়া। মোস্তফা সাহেব আগেই তাকে থামিয়ে দিলেন। তুই যদি এই ছেলের সাপোর্ট করার জন্য মুখ খুলিস তাহলে এখানেই চুপ করে যা। আনোয়ার সাহেব চুপসে গেলেন। তন্ময় খেতে নিয়ে বলল, সামনে ইব্রাহিমের বড় ভাইয়ের বিয়ে, কার্ড পাঠিয়েছে, দেখে নিও। চুপচাপ খেতে থাকা রুবি খানিকটা নড়ে বসল, আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মোস্তফা সাহেবও গম্ভীর মুখে ছেলের দিকে তাকিয়ে আছে। কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। সে সময় বিনামন্ত্রিত মেহমান চলে এসেছে। অরুর মামাবাড়ির লোকজন দল বেঁধে এসেছে। অরু আর চোখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে ডাইনিং থেকে উঠে দাঁড়ালেন। অতিথিদের ড্রয়িং রুমে বসতে ইশারা করলেন তিনি। আনোয়ার সাহেবও ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। সুমিতা বেগম হাত মুছে এগিয়ে এসেছেন। আজ শুধু অরুর বড় মামা মামি আসেনি, সাথে তার মেজ মামা মামিও এসেছে, আর তাদের ছেলে এসেছে হানিফ। এই হানিফের জন্যই অরুর হাত চেয়েছে। হ্যাংলা পাতলা এবং কালো দেখতে, একদম অরুর মেজ মামার মতো। মোস্তফা সাহেব অপর পাশের সোফায় বসেছেন। নাস্তা তৈরি করছেন জয়া বেগম। ফটাফট কিছু খাবার ট্রেতে করে এনে সামনে দিয়েছেন। অরুর বড় মামা প্রশ্ন করলেন, অরু কোথায়? সুমিতা বেগম বললেন, খাচ্ছে, আসতে বল। আনোয়ার সাহেব গম্ভীর মুখে বললেন, ওর পরীক্ষা আছে, এখানে আসতে পারবে না। 2 মিনিটের বিষয়। মোস্তফা সাহেব ডাকলেন, অরু। অরু বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। তার সামনেই তন্ময় দাঁড়িয়ে। মূলত এই লোক তার সামনে দাঁড়িয়ে দেখে এতক্ষণেও যেতে পারেনি, না হলে কখন নিজের রুমে চলে যেত। ধীর পায়ে ড্রয়িং রুমে এলো। অরুকে দেখেই ইশারা করলেন তাদের মধ্যে বসতে। অরু এবার মহা বিরক্ত হলো বটে। দুজনের মধ্যে গিয়ে বসতে হবে কেন? অরু গিয়ে বসল। অরুর মাথায় হাত বোলাচ্ছেন তার মেজ মামি। তার বড় মামা হাসি মুখে মোস্তফা সাহেবকে বললেন, সুমিতা বলেছে নিশ্চয়ই? বলেছে। আমিও জবাব দিয়ে দিয়েছিলাম, সেটা বলেনি? বলেছে। তাই আমরা সামনাসামনি কথাবার্তা বলতে এলাম। উপস্থিত সকলের কাহিনী বুঝতে সময় লাগলো না। অরুও সব কিছু বুঝে অবাকের চূড়ান্তে। তাকে আরও অবাক করতে হুট করে তন্ময় সামনে চলে এলো। চোখ মুখ তার লালচে হয়ে আছে। মোস্তফা সাহেব আর চোখে ছেলেকে চোখ রাঙালেন। তন্ময় সেদিকে তাকায়নি অবধি। গম্ভীরতম স্বরে সে অরুকে আদেশ দিল, অরু, তোর রুমে যা। অরুর হাতের পশম দাঁড়িয়ে গিয়েছে। সে হুড়মুড়িয়ে উঠে চলে যাচ্ছে। এতটা ভয়ঙ্কর সুরে বলেছে যে অরুর শ্বাস গলায় আটকে গিয়েছে প্রায়। তন্ময়ও পরপরই চলে গিয়েছে। মোস্তফা সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বললেন, অরুর পরীক্ষা তো, তাই আর কি। কিন্তু তন্ময়ের ধমকের পর পরিবেশ থমথমে রয়ে গেল। আজ অরুর পরীক্ষা শেষ হয়েছে। মাসখানেক লাগিয়ে পরীক্ষা দিয়েছে। দিন কোনটা রাত কোনটা তফাৎ করতে পারেনি। চোখ মুখ বন্ধ করে পড়তে হয়েছে শুধু। তবুও এবারের পরীক্ষায় সে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেনি। মন মেজাজ পরীক্ষা দেবার জন্য তৈরিও ছিল না। কেমন রেজাল্ট আসবে তাতেও বেশ চিন্তিত অরু। কিন্তু এখন তার ঘুমানোর প্রয়োজন। কিছুদিন ধরে ঘুমাতে পারেনি, তাই পরীক্ষা দিয়ে সেই বিছানায় মরার মতো পড়ে রইল। কিন্তু তাকে ডিস্টার্ব করতে সুমিতা বেগম চলে এলেন। তখন মাগরিবের আজান দিচ্ছে সবে। তিনি উচ্চস্বরে বললেন, মাজারে যাব, তৈরি হয়ে নে। আমি যাব না। সবাই যাচ্ছি, তুই যাবি না মানে? মা, আমার ঘুমে মাথা ব্যথা করছে, ঘুমাতে দাও প্লিজ। একা থাকবি কিভাবে? এভাবেই। তোর চাচ্চু বলেছে এখনই উঠে তৈরি হয়ে নিতে। আমার পায়ে চিনচিন ব্যথা করছে, রেস্ট নিতে হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সুমিতা বেগম। এই মেয়ের সাথে তিনি তর্ক করে পারবেন না, তাই হাল ছেড়ে বললেন, তোর ছোট চাচি বাসায় আছে, কিছু লাগলে ডেকে নিস। হুম।
সুমিতা বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েকে চোখ রাঙিয়ে চলে গেলেন। অরু পড়ে ঘুমিয়ে রইল। এরই মধ্যে আবার মার্জি ফোন করেছে। অরু ধরল না। মেয়েটা কল দিয়ে যাচ্ছে। অতিষ্ঠ হয়ে অরু ধরল। ওপাশ থেকে মার্জি চেঁচিয়ে উঠল, জানিস কি হইছে? জানতে চাই না, ফোন রাখ। আরে কাটিস না, শোন, আব্রাহাম ভাইয়ার বিয়ে পরশু, জানিস তো? হুম। আজ তারা ব্যাচলর পার্টি করছে। তো কাকে দেখেছি আমি এখানে বলতো? তোর চাচাকে? হুম, তোর তন্ময় ভাইয়াকে। আমাদের বিল্ডিং থেকে তাদের বিল্ডিংয়ের ছাদ দেখা যায়। ভাইরে ভাই, মদ ভোটকা খেয়ে যাতা অবস্থা, তুই যদি দেখতি। ওরও কল কেটে দিল। মদ খাক না হলে তেল খাক, তার কিছুই আসে যায় না। ওরও আবারও ঘুমাতে চোখ জোড়া বুঝল, কিন্তু এবার আর ঘুম ধরা দিচ্ছে না। মনে মনে মার্জিকে ইচ্ছে মতো ধুয়ে দিল। এই মেয়েটা ঘুম ভেঙেছে তার, তবে কথায় আছে চেষ্টায় সফলতা মেলে। কথাটি সত্য, কারণ এক পর্যায়ে ওরও আবারও ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা রাতে পরিণত হয়েছে, তবুও তার ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। মুফতি বেগম কয়েকবার দরজায় টোকা মেরে ডেকে গিয়েছেন। এই অরু, তোর চাচ্চুদের ফিরতে মধ্যরাত হবে, আমি এখন ঘুমাবো, তুই কি কিছু খাবি না? আমি নিজে নিয়ে খাবো, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, খেয়ে নিস। ঘুম ঘুম চোখে সেলফোনে নজর বুলালো। 12টা 11, এত রাত হয়েছে। দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে অরু বাইরে বেরিয়ে আসলো। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছে করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। পিটপিট নাক নিয়ে বাম পাশে তাকাতেই চমকে গেল। সামনেই কলি দাঁড়িয়ে, একদম তন্ময়ের রুম বরাবর। এই মেয়ে এখানে কেন? কলিও ঘাবড়ে গিয়েছে হঠাৎ অরুকে দেখে। সে মূলত তন্ময়ের অপেক্ষায়। যখন শুনেছে তন্ময় মাজারে যাবে না, সেও যায়নি, বাসায় থেকে গেছে। এত রাত হলো তন্ময় এখনও ফিরছে না। কলির চিন্তা হচ্ছে। অরুকে দেখে এগিয়ে গেল, বিচলিত কণ্ঠে শুধালো, তন্ময় ভাইয়া আসেনি? আসলে তো দেখতেই পেতে। ওনার নাম্বার আছে তোমার কাছে? অরুর মাথাটা ভন ভন করছে। এই উনি উনি শুনেও ক্লান্ত, ক্লান্ত নাম্বার আছে শুনতে শুনতে। স্কুল কলেজ সবখান থেকে একবার অন্তত অরু শুনেছে তন্ময় ভাইয়ের নাম্বার আছে। ব্যাচমেটগুলো প্রায়ই তন্ময়ের নাম্বার ফেসবুক আইডি চেয়ে বসত। তখন চোয়াল শক্ত করে অরু পরিষ্কার করে বলে দিত নেই। তাই আজও বলল, নেই। নেই? তাহলে কি মুফতি চাচির কাছে আছে? তার কাছেও নেই। কলি বিরক্ত হলো। আমাকে সে নাম্বার দিয়েছিল, আমি বাড়িতে রেখে চলে এসেছি। ও, নাম্বার আদান প্রদানও হয়েছে বুঝি? তবে অরুর বিষয়টা ঠিক হজম হচ্ছে না। নাম্বার দেবে তাও তন্ময়? হাদাটিলা মানুষ সে, নাম্বার দেবে তো দূরের বিষয়, কথাবার্তাটুকুই তো বলে না। কলির কথা অরুর বিশ্বাস হবে হবে করেও হলো না। সে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। পুনরায় বিছানায় শুয়ে পড়ল। নরম বালিশে মাথা গুজে অরুর মনে হচ্ছে মস্তিষ্কের একটা নিউরনের কাজ সর্বক্ষণ তন্ময়কে নিয়ে ভাবা। এই যে সে মনে প্রাণে লোকটাকে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতেই পারছে না। ঘুম ভেঙেছে ধরে চোখের পাতায় তন্ময় ভাসছে, বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারপাশে। মদ খেয়েছে খাক, অরুর কি? মদ খাক, গাঁজা খাক, সিগারেট খাক, তাতে অরুর কিছুই আসবে যাবে না। তাকে কলি খুঁজুক, না হলে ঢলি খুঁজুক, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়ল। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রুমের বাতি জ্বালিয়ে জানালা খুলে দিল। হুড়মুড়িয়ে একরাশ বাতাস ছুঁয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। আবেশে চোখ বুজে রইল। পূর্ণিমার চাঁদ আকাশে, আধার রাতে চারপাশ পরিষ্কার ঝকঝকে। সেই সময় দরজায় করাঘাতের শব্দ।
অন্যমনস্ক অরু শুনতে পেল না। দুই একবার করাঘাত লাগাতার আসতেই নড়ে উঠল। চুলগুলো পেঁচিয়ে নিতে নিয়ে চেঁচালো, চাচি, তুমি এখনো জেগে? আমি বলেছিলাম না খেয়ে নেব? একদম কথা শোনো না। কাঁটা দিয়ে চুল বাঁধতে নিয়ে কাঁটা ভেঙে গেল। বিরক্ত চোখ মুখে অরু দরজার দিকে অগ্রসর হলো। কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে। মুখশ্রীর সামনে ভিড় জমিয়েছে। বিরক্তির রেশ বেড়ে গেল যেন। কাঁটা ভাঙার আর সময় পেল না। আবারও দরজায় করাঘাত। উফ! অরু শব্দ করে দরজা সম্পূর্ণ খুলে দিল। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে হকচকিয়ে উঠল। বড় বড় চোখে তাকিয়ে রইল। বাকরুদ্ধ হয়ে গিয়েছে সে। তন্ময়ের গোলকান্দাস মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। সাথে চোখ জোড়াও, চোখের কোণা লালচে দেখাচ্ছে সামান্য। ভ্রুদয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলে আছে। সাদা ইন করা শার্টে লক্ষ্যমাত্রায় ভাঁজ পড়েছে। জুতো জোড়াও খুলে আসেনি। কাদায় মাখো মাখো হয়ে গিয়েছে যেখানে পা ফেলেছে। অরুর মেজাজ তুঙ্গে উঠে গেল। মেঝে এবং দরজারই সীমান্তটুকু সে নিজে মোছে, কোমর বাঁকিয়ে। এখানে এভাবে আসার মানে কি? তন্ময় শুধু সেখানেই দাঁড়িয়ে থাকল না, অরুকে টপকে ভেতরে ঢুকে গেল। শব্দ করে চেঁচালো অরু, এই, আপনি করছেনটা কি? তন্ময় ঘরে ঢুকে সম্পূর্ণ কক্ষ জুড়ে বিচরণ চালালো, কাদায় মাখো মাখো জুতো জোড়া পরে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হুট করে আবার দরজার কাছটায় চলে এলো। অরু দীর্ঘশ্বাস ফেলতে নিয়েছিল ভেবে যে লোকটা চলে যাবে। তাকে অবাক করে দিয়ে তন্ময় দরজার সিটকিনি লাগিয়ে দিল। বুকের ভেতর ধুপ করে উঠল অরুর। রক্ত চলাচলের গতি বেড়ে গেল। নিজের অজান্তেই পেছনে চলে এলো কয়েক পা। মাথা তুলে তাকাতেই তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মিলল। শিহরণ বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। শীতল সেই দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারল না। মাথা নত করে ফেলল। কণ্ঠনালী কাঁপছে। কথা বললে কি গলার স্বর কেঁপে উঠবে? অরু গলার স্বর সরু রাখার চেষ্টা করে বলল, কী সমস্যা আপনার? এ কথায় যেন তন্ময়ের মস্তিষ্ক জ্বলে উঠল। চুপচাপ দাঁড়িয়ে থাকা সে মুহূর্তেই অপ্রস্তুত অরুর সামনে চলে এলো। অরু পেছনে হাঁটার সময়টুকুও পেল না। শটাং করে ডান গালে চড় খেয়ে বসল। আচমকা ম্লান থাপ্পড় খেয়ে ভড়কে গেল। কেঁপে উঠল দৃশ্যমান রূপে। গালে হাত চেপে চমকে তাকালো তন্ময়ের দিকে। পরপর বাম গালে আরেকটা থাপ্পড় পড়ল। আশ্চর্য! দুটো থাপ্পড় খাওয়া অরুর চোখে তন্ময় নিজের শীতল দৃষ্টি মিলিয়ে বলল, প্রথম থাপ্পড়টা তুই সেদিন ছাদে প্রাপ্য ছিলি। একটা বিদঘুটে গন্ধ অরুর মুখে থুবড়ে পড়ল। গন্ধে পেট গুলিয়ে উঠল। সঙ্গে অনুভব করল তন্ময়ের কণ্ঠেশ্বর মৃদু কাঁপছে। যেমন কথা মনের গহীন হতে খুঁজে খুঁজে বলছে সে। তন্ময় মাথাটা দুলিয়ে আরেকটু ঝুঁকল। দ্বিতীয়টা আমাকে অ্যাভয়েড করার জন্য, আর তৃতীয়টা? ও, তৃতীয় থাপ্পড় তো বাকি। এটা কোথায় দেব? পিঠে? বলতো, তৃতীয় থাপ্পড় তুই কেন প্রাপ্য? থাপ্পড়গুলো অতটাও জোরে লাগেনি, ধীরে লেগেছে। তবু অরুর ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে মুহূর্তেই। চোখের কোণে জল জমেছে, নাক ফুঁসছে, যেন কেঁদে উঠবে। এভাবে মারার মানে কি? অশ্রুসিক্ত নয়নে অরু মেঝেতে তাকিয়ে আছে। তন্ময় ধীরস্বরে ধমকে উঠল, বল, তৃতীয় থাপ্পড় কেন খাবি তুই? আমি চাচ্চুকে ডাকব পরে, আমাদের কথাবার্তা শেষ হোক আগে। অরু এই মাতালটার সঙ্গে একদম থাকবে না। মাতলামি করার আর জায়গা পায় না। আজও সব খেয়ে সে এমন করছে। না হলে তাকে চড় মারা তো দূরের বিষয়, এভাবে কথাবার্তা বলেছে কখনো? মুখের ওপর কিছু ধমক মেরেছে এই যা। অরু ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা চালাচ্ছে। তন্ময়কে ধাক্কা মেরে ছুটে গেল। দরজা খুলতে নিতেই হাতে টান অনুভব করল।
তন্ময়ের গভীর স্বর শোনা গেল। আমার কথা শেষ হয়নি অরু। আজ আমাদের কথা হবে, তারপর তোর ছুটি। নে, এখানে দাঁড়া। অরুর বুক দুরু দুরু কাঁপছে। হাতে যেখানে স্পর্শ করেছে সেখানটায় শীতল অনুভব করছে। তন্ময়ের স্পর্শ শীতল, ঠান্ডা বরফের ন্যায় হয়ে আছে হাত দুটো। তন্ময় পুনরায় বলল, উত্তর দে, আই অ্যাম ওয়েটিং। অরু ফুঁপিয়ে উঠল, জানি না। তৃতীয় থাপ্পড় সেদিন আমাকে না বলে চলে আসার জন্য, সেলফোন অফ রাখার জন্য, আমার কল কাটার জন্য। তৃতীয় থাপ্পড় অরুর পিঠে পড়েছে। অরু ক্ষিপ্ত কণ্ঠে শুধালো, আপনার সমস্যা কি? সমস্যা আমার না তো, তোর। আর সেই সমস্যার কথাই জানতে চাই। তুই আমাকে বলবি। পরীক্ষা শেষ তো এখন, আরামসে বল। আমাদের হাতে সারা রাত পড়ে আছে। কথাগুলো বলে তন্ময় সোজা হলো। অরুর সমান ঝুঁকে কথা বলে সে হয়রান যেন। কোমর দুই পাশে দুলিয়ে গলার টাই খুলে ফেলল। গলার কাছের কিছু বোতাম খুলে দিল। দুই হাতার হাতা বোতাম খুলে কনুই পর্যন্ত উঠিয়েছে। প্রশস্ত পেশিবহুল হাত শার্টের উপর দিয়ে ফুলে আছে। অরু আর চোখে সেখানে তাকিয়ে আবারও মাথা নত করল। তার আগের তন্ময়ই ভালো। এই মাতাল তন্ময় মারাত্মক ভয়ঙ্কর। এই তন্ময় অরু একদম চায় না। তন্ময় অরুর নরম বিছানায় বসল, দুই পা দুই পাশে ছড়িয়ে। নজরবন্দি করল অরুর দিকে। অরুকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। এখনও অরুর নাক ফুঁসছে। কেঁদে দেবে দেবে ভাব, তবে কাঁদছে না। তন্ময় পায়ের সাহায্যে চেয়ার টেনে দিল। যেমন পা ব্যথা হলে আসামির বসবার সুযোগও রয়েছে। অরু বসল না। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ। শোনা গেল মুফতি বেগমের কণ্ঠ, অরু, ঘুমিয়ে আছিস এখনও? অরুর চোখজোড়া রসগোল্লার ন্যায় হয়ে গেল। কঠোর হাতে বেরিয়ে আসবে চোখ। তন্ময় স্বাভাবিক। উঠে দাঁড়ালো, যেন দরজা খুলবে। অরু দৌড়ে দরজার সামনে দাঁড়ালো। মুফতি বেগম দেখলে কেমন দেখাবে ব্যাপারটা? কি বলবে সে? দরজা লাগিয়ে তারা কি করছিল? তন্ময় বাধা পেয়ে আবারও ভেতরে চলে গেল। বসল না, বরং দাঁড়িয়ে রইল। মুফতি বেগম আরও দুইবার দরজায় করাঘাত করেছে। জবাব না পেয়ে চলে গেলেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর চোখে তন্ময়ের দিকে তাকালো। বুকটা ধুপ করে উঠল। এভাবে তন্ময়কে অরু কখনোই দেখেনি। তাই হয়তো সে এতটা আকর্ষণ অনুভব করছে। না হলে সব কিছু ভুলে কিভাবে তার মন বারবার কাঁপছে। তন্ময়ের চাহনি পেতেই কেন দুরু দুরু করছে বুকের ভেতর। জানালা দিয়ে আসা দমকা হাওয়া উড়াতে লাগলো অরুর ঘন কালো চুল। তন্ময় এক পা দুই পা ফেলে অরুর দিকে অগ্রসর হলো। কাছাকাছি এসে সকল চুলগুলো একত্রে নিজের বাঁ হাতে পেঁচিয়ে নিল। এই অভ্যেসটা তার আগেরকার। প্রায় সময়ই সে অরুর চুল হাতে পেঁচিয়ে টেনে দিত। বড় হয়ে আর করা হয় না, ভালো দেখায় না ভেবে করে না। তবে আজ শুধু চুল নয়, তন্ময়ের ইচ্ছে করছে চুলে মুখ গুজতে। কেমন হবে অরুর চুলের ঘ্রাণ? সামনে দেখার সব কিছু ঘোলাটে। তন্ময়ের মুখ অরুর ঘাড়ে চলে গেল। অরুর ঘোর মুহূর্তেই কেটে গেল। দুই হাত তন্ময়ের বুকে চেপে সরানোর চেষ্টা করল, সফল হলো না। তন্ময়ের নাক তার ঘাড়ে ছুঁয়েছে। পরপর নরম কিছুর স্পর্শে অরু থরথর করে কেঁপে দেয়ালে লেপ্টে গেল। অস্পষ্ট মৃদুস্বরে চিৎকার করল, তন্ময় ভাইয়া, আপনি। অরুর ঘাড়ে অজস্র চুমু খেয়ে চলেছে তন্ময়। এক অদৃশ্য বাধা যেন উঠে গিয়েছে সামনে থেকে। ঘাড় থেকে মুখ অরুর কানের কাছে অগ্রসর হচ্ছে। কানের লতিতে ঠোঁট ছুঁয়েছে দুই একবার। গভীর স্বরে বলল, কেন করছিস এমন? আমি জানতে চাই। কেন অ্যাভয়েড করছিস আমায়? কি হয়েছে? সব তো ঠিক ছিল। তাহলে? কেঁপে উঠল অরু। মুহূর্তেই মনে পড়ল কলির কথা।
তাদের বিয়ের কথা। বন্ধ চোখজোড়া খুলল। তন্ময়কে ঠেলে সরাতে চাইল পুনরায়। তন্ময় সরল না, বরং আরও ঘনিষ্ঠ হল। গভীরভাবে অরুকে নিজের মধ্যে আটকে রাখল। ভালো লাগা শেষ? তন্ময়ের এই প্রশ্নে গড়গড় করে কোণ ঘেঁষে চোখের জল বেয়ে পড়ছে, নাক ফুঁসছে। ফুপিয়ে কেঁদে উঠল অরু। কান্নার তোড়ে শরীর কাঁপছে। তন্ময় অরুর মুখ বরাবর এলো। করুণভাবে কাঁদতে দেখে বিচলিত হলো। কেন কাঁদছিস? কাঁদছি কারণ আপনি বাজে খারাপ লোক। কোন দিকে? সব দিকে। সবটা? সব দিক কীভাবে পরিবর্তন করব? তন্ময়কে চিন্তিত দেখালো। অরু ভ্রু দুটো কুঁচকে রেখেছে সামান্য। এমন হাবভাব করছে যেন সে নিজে অরুর জন্য সব করবে। অরু ভেঙিয়ে বলল, আপনার হবু বউয়ের কাছে যান। তন্ময়কে এবার আরও চিন্তিত দেখালো। ভ্রুজোড়ার মাঝখানে ভাঁজ পড়েছে মাত্রাতিরিক্ত। সে অরুকে ভালোভাবে দেখে বলল, তার কাছেই তো আছি। অরুর মুখ দিয়ে ফসকে বেরোলো, তন্ময় ভাইয়া। যেন তন্ময়কে হুঁশে আনতে চাইছে। রীতিমতো ভয়ে সর্বশক্তি দিয়ে চোখজোড়া বন্ধ করে নিল। তোলপাড় শুরু হয়েছে ভেতরে। অনুভূতির সাগরে ভেসে সে মরে যাবে, না হলে জ্ঞান হারাবে। তন্ময় কি মদ খেয়ে ভুলভাল বকছে, নাকি তন্ময় একই অনুভব করে তার মতো? অরুর হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। এই যে তন্ময় শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে, অরু সেই দৃষ্টিতে দৃষ্টি মিলাতে ব্যর্থ হচ্ছে। এতটা লজ্জা সে তার সারা জীবনে অনুভব করেনি। এভাবে সর্বাঙ্গ জুড়ে কম্পন সৃষ্টি হয়নি। হুট করে তন্ময়ের মুখ তার মুখ বরাবর চলে এলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে কানের কাছে মুখ নিয়ে নিল। নিঃশ্বাস ছেড়ে গভীর স্বরে আবদার করল, শুধু তন্ময় ডাক। কথাটা বলে তন্ময় আশাহত চোখে অরুর দিকে তাকিয়ে আছে। লজ্জায় অরু ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। চোখ পিটপিট করছে। মুখের ওপর নাম ডাকতে তার গলায় বিঁধছে। উচ্চারণ করার চেষ্টা করল কয়েকবার, হচ্ছে না। হুট করে তন্ময়ের চোখে চোখ পড়ল। ঘোর লেগে গেল অরুর। হিপনোটাইজের মতো তাকিয়ে রইল। অস্পষ্ট স্বরে ডাকল, তন্ময়। মুহূর্তেই তন্ময়ের সরু পাতলা ঠোঁটজোড়া তার ঠোঁট ছুঁয়ে দেয়। শুধু ছোঁয়াতেই থেমে থাকে না। নিজের পেশিবহুল হাতের সাহায্যে আঁকড়ে ধরে অরুর কোমর। নিজের সঙ্গে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চলে। শ্বাস প্রশ্বাস এক হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে স্পর্শ। কাঁপতে থাকা অরুর কপাল কুঁচকে আছে। অদ্ভুত টেস্ট। সিগারেট, মদ সব তার মুখে। নাক মুখ কুঁচকে আসছে। হঠাৎ সেভাবেই তন্ময় ঢুলে পড়ে তার শরীরের উপর। মাথা তার কাঁধে গিয়ে পড়েছে। বিড়বিড় করে কিছু কথা বলল তন্ময়। অরু কান খাড়া করে যতটুকু পেরেছে শুনেছে, এবং তাতেই তার বুকের ওঠানামা বেড়ে গেল। শক্ত হয়ে গেল শরীর। কথাগুলো প্রতিধ্বনি হচ্ছে বারংবার, কানের কাছে বেজে চলেছে। অরুর পাজোড়া দুর্বল হয়ে গেল। সে পড়ে যেতে নিয়ে দেয়াল ধরে নিজেকে সামলালো। কয়েকটা নিঃশ্বাস ফেলে তন্ময়ের দিকে তাকানোর চেষ্টা করল। সে মনে করেছিল ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে রয়েছে তন্ময়, কিন্তু এখন কয়েকবার ডেকে সে বুঝতে পারল নেশায় সেন্সলেস হয়ে গিয়েছে। তন্ময়কে ধরে বিছানায় শুইয়ে দিল। জুতো জোড়া খুলে দিল। মোজা খুলে জুতোয় ঢুকিয়ে সাইড করে রাখল। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। অরু পরনের ওড়না দিয়ে মুছিয়ে দিল কপালের ঘামটুকু। নিজ মনে বলল, সত্যিই কি তাই? মাজার থেকে সাবিহা 2:45 ফিরেছে। রুমে ঢুকে বিছানায় চিৎপটাং হয়ে পড়ল। সেলফোন হাতে নিল। অয়নের অনেকগুলো কল, মেসেজ, একটা ভিডিও কলও এসেছে। অয়নের সাথে তার কখনোই ভিডিও কল হয়নি। আসলে সে খুব লজ্জা পায় ভিডিও কলে কথা বলতে। সরাসরি নিজের মুখশ্রী দেখে কথা বলাটা লজ্জাজনক প্রায়।
কিন্তু আজ সাবিহার অয়নকে এখনই দেখতে ইচ্ছে করছে। সাবিহা ভিডিও কল ব্যাক করল। কল রিসিভ হয়েছে। স্ক্রিনে অয়ন শুয়ে আছে সাদা বেডশিটে। উপরের অংশ উলঙ্গ, চোখে রাজ্যের ঘুম। উস্কো খুস্কো অবস্থা। সাবিহার বুকটা কেঁপে উঠল। ইচ্ছে করছে আগ বাড়িয়ে চুলগুলো ছুঁয়ে দিতে, কপাল থেকে সরিয়ে গুছিয়ে দিতে। অয়ন ঘুমন্ত স্বরে বলল, কোথায় ছিলে? সাবিহার বুক আরেকবার ধুক করে উঠল। সময় নিয়ে বলল, মাজারে। খেয়েছ? হুম। ঘুমাবে না? না। আমার ঘুম ধরছে। ঘুমাও। আমাকে দেখেন, আমি ঘুমাই। সাবিহা অস্পষ্ট স্বরে বলল, হুম। অয়ন সত্যি সত্যি সেভাবেই ঘুমিয়ে পড়েছে। সাবিহা কল কাটল না। একমনে দেখে গেল ঘুমন্ত অয়নকে। নিষ্পাপ পবিত্র দেখাচ্ছে। সাবিহা নিজেও জড়সড় হয়ে বিছানায় শুয়ে পড়ল। স্ক্রিন চোখের সামনে রেখে অয়নকে দেখতে বসল খুঁটিয়ে খুঁটিয়ে। মনের গহীন থেকে বিড়বিড় করে বলল, আমরা এক হব তো অয়ন?